অনেক পর্ন এডিক্টদের চোখের দিকে তাকালে অনেক সময় বুঝতে পারি তার মধ্যে প্রবলেম আছে। কত ফ্রিকোয়েন্টলি ম্যাস্টারবেট করলে এটাকে ম্যাস্টারবেশন অ্যাডিকশন হিসাবে ধরা হয়? আমি অনেক পর্নোগ্রাফি অ্যাডিক্ট দেখছি 10, 11, 12 বছর। ইসলামে পর্ন এবং ম্যাস্টারবেশনকে মাকরু হিসাবে ধরা হয়, এটা মানে কি? মেয়েরা কিন্তু অ্যাবিউসিভ, অনেক মেয়েরা, হ্যাঁ, ইমোশনালি অ্যাবিউসিভ। ইমোশনালি অ্যাবিউসিভ, ফিজিক্যালি অ্যাবিউসিভ। আমাকে কখনো সরি বলে না, কখনো সরি বল। ছেলেরা বলছে না, কারণ একটা ছেলে যদি বলে আমার বউ আমাকে অ্যাবিউজ করে, তখন ওকে অনেক হাসাহাসি করে, আরে তোর বউ তোকে অ্যাবিউজ করে, তুই কি? ভালো চাকরি করতে হবে, কারণ আমি যদি ভালো চাকরি না করি আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারবো না। পুরো পৃথিবীটাই কিন্তু আপনার সুইসাইড করে 73% হচ্ছে ছেলেরা। যে মেয়েটা বাবার হাতে রেপড হয়েছে তাকে আপনি আসলে কি বলে দিন শেষে মোটিভেট করবো? তাকে আপনি কেমনে বলবেন যে পৃথিবীটা সুন্দর? আমি ফিলিস্তিনে জন্মগ্রহণ করতে পারতাম। আমরা আসলে কি দিয়ে আমাদের ট্রমা হিল করবো? মানে গড ছাড়া। ডিপ্রেশন ক্যান কিল ইউ। প্রায় 50-20% মানুষ ডিপ্রেশনে সুইসাইড করে মারা যায়। যারা এই এপিসোডটা দেখতেছে অনেকে আস্তাগফিরুল্লাহ করে উঠবে। এটা অনেকে শুনলে অনেক উইয়ার্ড বলবে, বাট ছেলেরা পর্ন দেখে, ছেলেরা ম্যাস্টারবেট করে, অ্যান্ড দিস ইজ নর্মাল, রাইট? ডেফিনেটলি সবাই করে, কম বেশ। সবাই হয়তো করে না, কিন্তু একটা বড় অংশ করে। আমি অনলাইনে স্ট্যাট দেখতেছিলাম, সবগুলোই 70% প্লাস মেলস পর্ন দেখে, ম্যাস্টারবেটও করে। এটা তো বাংলাদেশেও হয়, রাইট? রাইট, মানে স্ট্যাটিস্টিক্সটা 70-90% বলে যে জিনিসটা এরকম যে জীবনে একবার হলেও 70-90% মানুষ আপনার পর্নোগ্রাফি বা মাস্টারবেশন করেছে। এটা ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু স্টাডিটা একই, এমন না যে মেয়েরা কম করছে। আর যারা অ্যাডাল্ট পপুলেশন তারা বলা হয় যে অ্যাটলিস্ট তারা মাসে একবার হলো মানে মাস্টারবেশন করছে 60-80%। আর যারা একটু ছোট টিনেজ বা আর্লি ইউথ তারা 40-60% করছে উইকলি ওয়ান্স। এটা হচ্ছে মোটামুটি আমি যদি রেঞ্জটা বলি আর কি। যারা এই এপিসোডটা দেখতেছে অনেকে আস্তাগফিরুল্লাহ করে উঠবে, বাট ইজ ইট রিয়েলি সামথিং দ্যাট ডিজার্ভস এই টাইপের রিয়াকশন, নাকি ইজ দ্যাট সামথিং যেটা আমাদের নর্মালাইজ করা উচিত বা এটাকে নর্মাল হিসাবে দেখা উচিত? এটা আসলে খুব জটিল একটা প্রশ্ন। কারণ কি, আমরা একটা দেশে বাস করি যেখানে কনজারভেটিভ পিপল আছে, আবার যেখানে আমি বলবো যে প্রোগ্রেসিভ মাইন্ডেড মানুষ আছে। আমি যদি দুইটা পার্সপেক্টিভ থেকে বলি যে সায়েন্টিফিক্যালি আসলে মাস্টারবেশন কেউ যদি লিমিটেড করে এটা কোনো প্রবলেমেটিক না, এখানে কোনো হেলথ প্রবলেম হয় না, একেবারেই হয় না। বরং অনেক ডক্টর আপনাকে বলবে যে এটা স্ট্রেস রিলিফের জন্য বা নিজের সেক্সুয়াল সেলফ অ্যাওয়ারনেসের জন্য আপনি মাস্টারবেশন বরং করেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ঘুমও ভালো হয় মাস্টারবেশন করে। অনেক ডক্টরে বলবে যে মাস্টারবেট করো ফর ইওর সেক্সুয়াল হেলথ। রাইট। সো অনেকে, যেমন মেয়েদেরকে স্পেশালি বলা হয় যে যেহেতু সব দেশেই স্পেশালি আমাদের দেশে মেয়েরা সেক্সুয়ালি অতটা সেলফ অ্যাওয়্যার না, সো তাদের সেলফ এক্সপ্লোরেশনের জন্য মাস্টারবেশন করতে বলা হয় যে তুমি আসলে তোমার বডির কোন পার্ট ভালো লাগে, কোন পার্টে তোমার স্টিমুলেশনটা আসে, তুমি বোঝার জন্য আগে নিজের বডির উপর নিজের এক্সপেরিমেন্ট করো, তাহলে তুমি পার্টনারের সাথে আরও বেটার ফিল করতে পারবা বা তুমি তোমার পার্টনারকে কমিউনিকেট করতে পারবা যে আমার এই জিনিসটা ভালো লাগে। সো এটা আমি বলছি যে একটা প্রোগ্রেসিভ ভিউ থেকে বা সায়েন্টিফিক ভিউ থেকে যে মাস্টারবেশন করতে আসলে কোনো প্রবলেম নাই। আমি যদি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে বলি যে যেহেতু আমরা একটা কনজারভেটিভ কান্ট্রি, ডেফিনেটলি এটা খুব এনকারেজ না। হ্যাঁ, খুব এনকারেজ না। সো মাস্টারবেশন করবেন এই কথাটা আমি অ্যাটলিস্ট বলি না। আমি তো অনেক ধার্মিক না হলেও অ্যাটলিস্ট মুসলিম, সো আমি কাউকে এনকারেজ করি না। কেউ যদি নিজ থেকে করতে চায় করবেই, তখন আমি তাকে ডিসকারেজ করি না। হ্যাঁ, বাট কেউ যদি ধরেন আমাকে প্রশ্ন করে যে ডক্টর আমি একজন মুসলিম এবং আমার কি করা উচিত কিনা, আমি খুব এনকারেজ করি না। আমি বলি দেয়ার আর বেটার ওয়েজ। বাট যারা বলে তারা কখনোই করে নেয় বা they'll never do it, অনেকেই তো করে। রাইট, এটা তো আসলে একটা ট্যাবুর মতো। আমাদের দেশটা তো এত ওপেন না, স্পেশালি আমাদের বাবা মারা তো একদমই ওপেন না। দেশের বাইরে হয়তো ওরা অনেক বেশি ওপেন, সো আমরা বলতে শাই ফিল করি। কেউ বললে আমাদেরকে বুলি করবে, বাজে কথা বলবে। সো যারা করে তারাও হয়তো জিনিসটা নিয়ে এতটা ওপেন না। ম্যাস্টারবেশনে অনেক হেলথি সাইড আছে, অনেক ডক্টররাও বলে করতে, আপনি যেটা বললেন। At which point does masturbation become a problem? যখন এটা অ্যাডিকশনের মতো হয়ে যায়, যেমন আপনি করতে চাচ্ছেন না বাট কম্পালসিভলি করছেন, অনেক বেশি, আপনি ধরেন আপনার সপ্তাহে আপনি একদিন করছেন, এটা কিন্তু কোনো কম্পালসিভ জিনিস না। কিন্তু এখন আপনি অফিসে বা ক্লাসে গিয়েছেন, আপনার এত বেশি ইচ্ছা করছে যে আপনি অফিসে একটু একটা কোনায় গিয়ে আপনি মাস্টারবেশন করতে হচ্ছে বা পর্ন দেখতে হচ্ছে, তাহলে তো আসলে এটা নর্মাল কিছু না। অথবা এত বেশি আপনি করছেন মাস্টারবেশন ফ্রিকোয়েন্সি, যে আপনার কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে, আপনার মেমোরিতে প্রবলেম হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন অনেক জিনিস।
এত বেশি মাস্টারবেশন করছেন যে আপনি নর্মাল সেক্সুয়াল ইন্টারাকশন করতে আপনার এখন ভালো লাগে না আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডের সাথে, তখন সেটা আসলে একটা প্রবলেমেটিক বা অ্যাডিকটিভ বিহেভিয়ার, যেটা আসলে আমি বলবো যে অবশ্যই সমস্যা। এবং তখন সেক্সুয়াল প্রিফারেন্স আপনার পাল্টে যেতে পারে। ধরেন আপনার পার্টনার আছে, আপনি হয়তো পার্টনারের সাথে রেগুলার ইন্টিমেসি না করে আপনি হয়তো মাস্টারবেশনের প্রতি বেশি মানে আমি বলবো যে অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। তখন তো আসলে রেগুলার ইন্টিমেসি হয় না, তখন আপনার রিলেশনশিপ প্রবলেম হতে পারে। এটা ছাড়া কেউ যদি বলে যে না আমি সপ্তাহে একদিন করবো বা মাঝে মাঝে করবো বা আমার স্ট্রেস রিলিফের জন্য করব, সেক্ষেত্রে পার্টনারের সাথে কোনো সমস্যা হয় না। কত ফ্রিকোয়েন্টলি ম্যাস্টারবেট করলে এটাকে ম্যাস্টারবেশন অ্যাডিকশন হিসাবে ধরা হয়? এটা আসলে এক্স্যাক্টলি টাইমিংটা বলা হয় না, বলা হয় যে ওই যে জিনিসগুলো বললাম যে আপনি কম্পালসিভ ইউজে যাচ্ছেন, আপনি চাচ্ছেন না তারপরও করছেন, আপনি হচ্ছে আপনার ওয়ার্ক, আপনার মানে স্কুল বা এই ফাংশনিংগুলো রেগুলার প্রোডাক্টিভিটি আপনার হ্যাম্পার হচ্ছে, আপনার সিমটম হচ্ছে, আপনার সেক্সুয়াল প্রিফারেন্স পাল্টে গেছে, তখন এটাকে একটা অ্যাডিকশন বলে। এটা এমনও হতে পারে যে কারোর জন্য দিনে একবার, কারোর জন্য দিনে 3-4 বার, কারোর জন্য হয়তো 2 দিনে একবার, বাট ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ সিমটম রাদার দ্যান দ্য কোয়ান্টিটি অফ হাউ ইউ মাস্টারবেট। হাউ ডাজ সামওয়ান ফাইট মাস্টারবেশন অ্যাডিকশন? প্রথম কথা হচ্ছে আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আমার অ্যাটলিস্ট কারো কাছে গিয়ে, এটা যে কোনো অ্যাডিকশনই আমরা বলি যে আপনি অ্যাটলিস্ট আপনি বলেন কাউকে, হ্যাঁ, যে আপনাকে জাজ করবে না, যে আপনাকে ছোট করবে না, আপনাকে রিলিজিয়াসলি একটা বাজে কথা বলবে না। বাংলাদেশের সমাজ এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, বাট হয়তো মানে খুব কাছের ফ্রেন্ড হলে হয়তো সেটা করবে না, বাট তারপর অনেক সময় বন্ধু বান্ধবরাও খুব মানে মজার নেই আর কি, যেটাকে বলে। সো আমার যদি এরকম কেউ থাকে যে বড় ভাই বা কাজিন যে জাজ করবে না, তাকে বলা, কারণ অ্যাডিকশনের শক্তি না তখন কমে যায়। মানে আমি এটা পর্ন বলি বা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রে আমি যখন বলছি একজনকে, যেমন আমার কাছে যখন কোনো পর্ন অ্যাডিক্ট এসে বলে যে ডক্টর বা কুশল ভাই আমি এটা কাউকে বলতে পারি নাই, আমি এই জিনিসটা করছি, আমি দেখেছি তারা বলার পরই তাদের অনেক হালকা লাগে, হ্যাঁ, অনেক স্ট্রেস রিলিভ হয় আর কি। সো ক্রিশ্চিয়ানিটিও একটা জিনিস দেখবেন যে ওদের, আমি তো ছোটোবেলায় আয়ারল্যান্ডে বড় হয়েছি, তো আমি চার্চে যেতাম আমার ফ্রেন্ডদের সাথে ছোটোবেলা, ক্লাস 3 পর্যন্ত ওখানে বড় হয়েছি। ওদের একটা আমি এক্স্যাক্ট রিচুয়ালটার নাম মনে করতে পারি না, বাট ওরা প্রিস্টের কাছে গিয়ে ওরা ওদের সিনগুলো নিয়ে কথা বলতো, হ্যাঁ, এবং সেটা ওই লোকটা এবং প্রিস্ট ছাড়া আর কেউ জানতে পারতো না, এবং ওদের একটা বিশ্বাস যে এটা বললে গড ওদেরকে ক্ষমা করে দেবে। সো এটা কিন্তু খুব মানে পাওয়ারফুল, যে আমি যখন আমার নিজের কনফ্লিক্ট, কষ্ট, সিনগুলো নিয়ে কাউকে বলি, আমার ওই সিনের পাওয়ারটা কমে যায়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে কাউকে বলা যে আপনাকে জাজ করবো না, কেউ না থাকলে তো আমরা আছি, মানে সাইকোলজিস্টরা আছে, ডেফিনেটলি সাইকোলজিস্টরা তো আর জাজ করে না বা না করার চেষ্টা করে। এটা হচ্ছে প্রথম। তারপর তো আসলে ডিপেন্ড করে, ধরেন কারো রিপ্লেস, মানে একটা মানুষ যে এভরিডে পর্ন দেখতেছে, ম্যাস্টারবেট করতেছে, এই বিহেভিয়ারটা হোয়াট রিপ্লেসেস দ্যাট বা হোয়াট ফিলস দ্যাট ভয়েড? প্রথম হলো আমরা যেটা দেখি যারা এটা করছে তাদের ভিতরে খুব এমটিনেস বা ডিপ্রেশন থাকে, খুবই কমন। তারা হয়তো কোনো কারণে পুয়ার সোশ্যাল স্কিলসের অধিকারী হয়, সবসময় ফেসবুকে পড়ে থাকে কারণ সে মিশতে পারে না রিয়েল লাইফে, অথবা তার একটা চাইল্ডহুড ট্রমা থাকে, বাবা মা কষ্ট দেয়, বাবা মা খুব আমি বলবো যে ডিসমিসিভ হয়, মানে মিশে না, মানে তাদের ইমোশনাল যে ইন্টেন্সিটি সেটা নার্চার করে না, তখন সে খুব লোনলি ফিল করে। ওকে, এই এপিসোডটা 7-8 মিনিট হয়ে গেছে। আই এম রিয়েলি হোপিং আপনার এই পডকাস্টটা ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করবেন, ইট উইল হেল্প সাপোর্ট আওয়ার শো, ইট রিয়েলি মিনস আ লট। এই ধরনের শো নামানো, স্পন্সর থেকে শুরু করে মানে এত সুন্দর করে প্রোডাকশনটা করা অনেক এফর্ট নেই, এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন helps us a lot, encourages us a lot and supports us a lot. আমি প্রমিস করি আপনাদেরকে ফিউচারে অনেক বড় গেস্ট নিয়ে আসবো, অনেক ভালো এপিসোড আনবো, so that you guys can learn and we can have a good time doing what we love. লোনলি ফিল করে তখন সেটাতে ধাবিত হয়। তো তার পর্ন দেখে ওরা কি পায় যেটা লোনলিনেসটা ফাইট করে? সোশ্যাল মিডিয়াতে বেশি দেখছে। সোশ্যাল মিডিয়া যখন আমি বেশি দেখি তখন তো আসলে বিভিন্ন ট্রিগার পয়েন্ট আসলে কাজ করে। যেমন একটা মানুষ 12, 13, 14 বছর বয়সে হঠাৎ করে ধরেন ফিমেল বডি দেখছে বা মেল বডি দেখছে। এখন সোশ্যাল মিডিয়াতে তো আসলে অনেক কিছু আছে যেটা হয়তো এইজ অ্যাপ্রোপ্রিয়েট না। সোশ্যাল মিডিয়া ছাড়াও তো এখন আপনি মনে করেন সিম্পলি আপনি যদি মানে গুগলেও ঢুকেন দেখবেন এভরিথিং ইজ অ্যাভেলেবল। আপনি না চাইলেও আপনার কাজিন ফ্রেন্ডরা আপনাকে বিভিন্ন লিঙ্ক পাঠাবে স্ন্যাপচ্যাটে, ডিসকর্ডে। সো একবার যখন 11-12 বছরের একটা ব্রেইন এগুলোতে অভ্যস্ত হয়ে যায়, যেটা আসলে যেমন আমরা ফার্স্ট হয়তো পর্নের এক্সপোজার কত বয়সে হয়েছে আমাদের, আমরা যখন ছিলাম তখন তো আসলে ওইভাবে ইন্টারনেট ছিল, মানে সোশ্যাল মিডিয়া এতটা ছিল না। আমাদের বয়স তখন 18-19 এরকম, হ্যাঁ। বাট এখনকার ছেলেমেয়েরা তো আসলে 8-9 বছরে এক্সপোজড হয়ে যাচ্ছে। আমি অনেক পর্নোগ্রাফি অ্যাডিক্ট দেখছি 10, 11, 12 বছর, এবং
এমনও হয়েছে যে বন্ধু বান্ধব তো দেখছে, দেখে পর্নে তো আসলে অনেক সময় অনেক ভালগার জিনিস দেখানো হয় যেটা একটা 11-12 বছরের বাচ্চারা বুঝে না। সো তারা তখন করে কি, 2-3 বন্ধুরা, 2টা ছেলে বা 3টা মেয়ে মিলে মেক আউটে যায়, মানে কোনো একটা বাবা মা হয়তো বাসার বাইরে চলে গিয়েছে, ফোন দিয়ে আসে, অ্যান্ড তারা পর্নে যে জিনিসটা দেখেছে সেটা প্র্যাকটিস করে। সো জিনিসগুলো খুব ভয়ঙ্কর, কারণ তাদের তো আসলে এই বয়সে এই সেক্স এডুকেশনটা হয় না। তো তারা এক্সপ্লোর করতে গিয়ে নানান রকম বিপদে পড়ে, এবং তারা ফিউচার ইন্টিমেসি করতেও প্রবলেম হয়, এবং ভালোবাসার যে ইমোশনাল অ্যাসপেক্টটা থাকে, একটা মানুষকে বোঝার, মমতা বা দয়া মায়া, ওই জিনিসটা তারা মানে ক্রিয়েট মানে গঠন হয় না, বরং তাদের কাছে রিলেশনশিপ মানেই হয় যে একটা সেক্সুয়াল প্লেজার বা ইন্টিমেসি, যেটা আমি বলবো যে কিছুদিন পরে আসাটা বোধ হয় ভালো। সো এই দিক থেকে প্রবলেম। আপনি যেটা বলছিলেন ভাইয়া যে ওই যে হাউ ডু ইউ ফাইট ইট। সো ফার্স্ট হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স এবং কাউকে বলা, তারপর হচ্ছে যদি আমার কোনো চাইল্ডহুড ট্রমা, ডিপ্রেশন থাকে সেটাকে আমি ওষুধ বা কাউন্সিলিংয়ের মাধ্যমে ঠিক করব। কোনো ব্যাড সঙ্গ থাকলে, কারণ এগুলো ইউজুয়ালি ফ্রেন্ডস থেকে আসে, সেটা অবশ্যই কাট অফ করতে হয়, কারণ এটা একটা বড় ট্রিগার। লোনলিনেস ঠিক করতে হবে, আর হচ্ছে হেলদি হ্যাবিটস প্র্যাকটিস করতে হবে। আমি যে আসলে পর্ন এটা দেখবো না, আমি আসলে কি করব? আমার হয়তো বাবা মা সময় দেন, আমার হয়তো বন্ধু নাই, আমি হয়তো সারাদিন ভিডিও গেমস খেলছি। সো এই হ্যাবিটগুলো পাল্টাতে হবে, মানে নর্মাল লাইফে ফিরতে হবে, যেখানে হয়তো সে একটা স্পোর্টস করবে বা একটু বাইরে হাঁটতে যাবে বা অ্যাটলিস্ট জিমে যাবে। কারণ হ্যাবিট যদি আপনি রিপ্লেস না করেন, মানে নতুন মানে পুরানো কোনো বদভ্যাস বা অ্যাডিকশন ছাড়া খুবই কঠিন। Scandals would not be possible without the support of Rustic Eatery. আমার honestly এখানে আসতে অনেক ভালো লাগে। Very wide range of dishes. Prices খুবই affordable and এক একটা item ফাটাফাটি হয়। So you guys have to come here. It's a perfect place to bring your friends and family, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে extremely friendly. So do not miss out. Visit Rustic Eatery branches in Bonani, Dhanmondi, Shantinagar or Uttara anytime. Go there now and grab the best food. And back to the podcast. ধরেন আমি এখন একটা এক্সাম্পল দেই, একজন যিনি ম্যাস্টারবেশনের অ্যাডিক্ট, ম্যাস্টারবেটিং 3 times a day, একবার হচ্ছে সকালবেলা উঠে করতেছে, দুপুরে স্কুলে গিয়ে টেকিং এ ব্রেক, গোয়িং টু দ্য বাথরুম ডুইং ইট, রাতে ঘুমানোর আগে করতেছে। হাউ ডু ইউ রিপ্লেস এই 3বার যে করতেছে? হোয়াট শুড দ্যাট স্টুডেন্ট ডু টু স্টপ, ইউ নো? প্রথম কথা, তার ফোনটা বন্ধ করতে হবে। হ্যাঁ, ফোন বন্ধ করতে হবে, কারণ আপনি যদি একটা জিনিস ধরেন, আমি যদি সবসময় সিগারেটের প্যাকেট নিয়ে ঘুরি, আমি তো যতই চাই যে এটা ছেড়ে দেবো, আমি পারবো না। আমি ফোনের থেকেই স্টিমুলেশনটা আসে মাস্টারবেট করার জন্য। যখন আমার মানে যখন হয় কি অ্যাডিকটিভ আর্জটা আসে, তখন এটা কত 10 থেকে 15 মিনিট থাকে। তো ওই সময়টাতে আমি যদি মানে কম্পালসিভ আর্জ আমি না করে থাকতে পারবো না। সো আমার কাছে যদি কিছু একটা জিনিস থাকে, আমি দেখে ফেলবো। হ্যাঁ, আমি হয়তো মানে ফোনটা নিয়ে বাথরুমে গিয়ে একটা জিনিস দেখে ফেললাম, কিন্তু আমার যদি কিছু না থাকে, আমার ওই 10-15 মিনিট খুব খারাপ লাগবে, একটু মানে সিমটমস হবে, বাট 15 মিনিট পর জিনিসটা চলে যায়। হ্যাঁ, সো আমার ফোনটা যে কোনো, আমি সিভিয়ার অ্যাডিকশনে আপনাকে ফোন বন্ধ করতেই হবে। আপনাকে হয় একটা বেসিক টাচ ফোনে যেতে হবে, অথবা হলো আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সব ডিলিট করে শুধু আপনি জিমেইল আর হোয়াটসঅ্যাপ রাখেন, কারণ জিমেইল হোয়াটসঅ্যাপ মোটামুটি সেফ। আর সব কিছু বন্ধ করে আপনার এই অ্যাপগুলো আপনি একটা ল্যাপটপে নিয়ে যান বা পিসিতে নিয়ে যান, কারণ পিসি নিয়ে তো আপনি বা ল্যাপটপ নিয়ে তো আপনি ইউজুয়ালি বাথরুমে যাবেন না, সো আপনার ইন্টেন্সিটিটা অনেক কমে যাবে। তারপর ধরেন ভাইয়া ওষুধ বা এক একজনের হ্যাবিট ফরমেশন এক এক রকম, এক একজনের হবিজ এক এক রকম, বাসার সিচুয়েশন এক এক রকম, সেটা বুঝে তাদের একটা ইন্ডিভিজুয়ালিস্টিক প্ল্যান দিতে হয়। এক্সেলেন্ট, লাভ দ্যাট। সো এখন ধরেন একজন ম্যাস্টারবেশন অ্যাডিক্ট, সে কি মেয়েদেরকে ডিফারেন্টলি দেখবে বা অন্য চোখে দেখবে? মানে এটা কি সমাজের কথা বলছেন নাকি? না, সে একজন, সে এখন একটা ছেলে আছে, সে পুরাই ম্যাস্টারবেশন অ্যাডিক্ট হয়ে গেছে, সে কি মেয়েদেরকে ভিন্ন চোখে দেখে? কিছুটা অবশ্যই ভিন্ন চোখে দেখে, কারণ আপনি যখন মাস্টারবেশন করছেন, ধরে নেওয়াই যায় যে আপনি পর্ন দেখছেন। হ্যাঁ, যদিও পর্ন দেখা ছাড়া অনেকে মাস্টারবেশন করে, বাট ইউজুয়ালি পর্ন দেখেই করে। সো পর্ন তো আসলে একটা মেয়েকে অবজেক্টিফাই করে, মানে মোস্ট অফ দ্য টাইমস। এবং আমি যদি পর্ন দেখি, আমি যদি এভাবে চিন্তা করি যে আমি আমার নিজের বোন বা মাকে তো ওই অবস্থায় দেখতে চাবো না ইউজুয়ালি, আমি যদি বেসিক মডেস্টির কথা চিন্তা করি। সো আমি যদি সবসময় মেয়েদের আমি বলবো যে মন না দেখে বা তার অন্যান্য ধরেন একটা মেয়ের এডুকেশন, মন বা তার ভ্যালুজ না দেখে আমি যদি শুধু তার সেক্সুয়ালিটি দেখি, তার বডি দেখি, তখন আমি যখন বাইরের দুনিয়াতে মেয়েদের সাথে মিশবো, তখন আমি এক্স্যাক্টলি একই কাজই করব। একটা মেয়ে মানুষ হিসেবে কেমন, তার মানে কোয়ালিটি কেমন, সে ভালো বিহেভিয়ার কিনা, মানে পড়াশোনায় ভালো কিনা, এগুলো না দেখে আমি ফার্স্ট চিন্তা করবো যে সে সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ কিনা, রাইট? তার বডি পার্টস কেমন, এটা আমি না চাইলেও আমার মধ্যেও জিনিসটা মানে চলে যাবে। যেমন আমরা অনেক পর্ন এডিক্টদের
চোখের দিকে তাকালে অনেক সময় বুঝতে পারি মানে যে তার মধ্যে প্রবলেম আছে, কারণ সে যে আশেপাশে যদি কোনো মেয়ে যায় সে কোনোভাবে মানে না তাকায় থাকতে পারে এবং তার তাকানোটা একটু অস্বাভাবিক থাকে। আপনি জানবেন একজন, তাই না? না আমি গেস করতে পারি, আমি তো আর গড না যে 100-তে 100 বুঝবো, বাট বোঝা যায়, গেস করতে পারি যে না ও ডেফিনেটলি কিছু না কিছুর এক্সপোজারে আছে। বাংলাদেশে কি অনেক পর্ন অ্যাডিক্ট আছে আপনার? অনেক বেশি, কারণ বাংলাদেশে তো আমাদের আসলে রিক্রিয়েশনের খুব অভাব। আমি যদি বলি যে লোয়ার মিডল ক্লাস যারা, বা ইনফ্যাক্ট মিডল ক্লাসেও, ধরেন ঢাকা শহরে তো খেলার মাঠ নেই, আমি বলবো যে রেস্টুরেন্ট ছাড়া কোনো বিনোদন নাই আমাদের। সো আপনার যখন হেলদি বিনোদন থাকবে না, আপনি সবসময় সোশ্যাল মিডিয়া থেকে পর্ন এগুলোতে চলে যাবেন, কারণ এখন সব কিছু অ্যাভেলেবেল। 20 বছর আগে যে অ্যাভেলেবেল ছিল না, এখন সব কিছু ওয়াইডলি অ্যাভেলেবেল। সো আমি বলবো যে ঢাকা শহরে বা বাংলাদেশে এটা অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়েছে। একটু উইয়ার্ড কোয়েশ্চেন, বাট রাস্তায় যে লোকগুলা যেসব মেয়েদের দিকে তাকায় থাকে, আপ ডাউন করে, এরাও কি পর্ন অ্যাডিক্ট? বা এরা পর্ন অ্যাডিক্ট হয়ে বলা উচিত না, কিন্তু আমরা তো অনেক মানুষ দেখতে দেখতে আমাদের একটা ধারণা হয়ে যায় যে তাদের চাহনিটা ঠিক নর্মাল থাকে না। মানে আমি what I'm trying to ask is, যারা মেয়েদেরকে আপ ডাউন করে তাকায় সব সময়, ইজ ইট বিকজ ওরা অনেক বেশি জার্ক অফ করতেছে, অর ইজ ইট বিকজ ওরা একদমই করতেছে না? উইচ ওয়ান ইজ ইট? না, ডেফিনেটলি তাদের মানে পর্ন অ্যাডিক্ট হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ তারা কোনোভাবে দৃষ্টি কন্ট্রোল করতে পারছে না। সো যারা কম ম্যাস্টারবেট করে তারা কখনোই আপ ডাউন তাকাবে না অত বেশি, কম করবে, ডেফিনেটলি কম করবে। তারা মেয়েদেরকে অবজেক্টিফাই কম করবে। মাস্টারবেশন যেটা আমি বলবো যে পর্নের কথা বেশি আসে, কারণ অনেক মানুষ কিন্তু শুধু মাস্টারবেট করে, তারা পর্ন হয়তো দেখে না। সো পর্ন দেখার সাথে অবশ্যই মানে মেয়েদের অবজেক্টিফিকেশন অনেক মানে গভীরভাবে জড়িত। আপনি সিম্পলি বাসে উঠলে দেখবেন যে বাসের হেল্পার বা ড্রাইভার, আমি ওদের ছোট করছি না, কাউকে তো আমি ওভাবে চিনি না, আমি জাস্ট বলছি, দেখবেন যে মেয়েদের দিকে তারা যেভাবে তাকায়, এটা বোঝাই যায় যে তারা আসলে খুব বাজে রকমের মানে অ্যাডাল্ট কন্টেন্টের প্রতি অ্যাডিক্টেড। উইচ ওয়ান ইজ মোর কনসার্নিং, বিইং আ মাস্টারবেশন অ্যাডিক্ট নাকি পর্ন অ্যাডিক্ট? পর্ন অ্যাডিক্ট ডেফিনেটলি অনেক বেশি খারাপ, পর্ন অ্যাডিকশন। মাস্টারবেশন যে কোনো অ্যাডিকশনই খারাপ, বাট ইউজুয়ালি পর্ন অ্যাডিকশন ছাড়া মাস্টারবেশন অ্যাডিক্ট মানে হয় না, ইউজুয়ালি খুব রেয়ার ক্ষেত্রে হয়, বাট ডেফিনেটলি পর্ন অনেক বেশি ক্ষতিকর দেন হচ্ছে মানে মাস্টারবেশন। এই টপিক আমরা শেষ করতে পারবো না আনটিল আমরা অনেক বড় একটা ব্যাপার অ্যাড্রেস করি, আর বাংলাদেশের কনটেক্সটে খুবই ইম্পর্টেন্ট। ইসলামে পর্ন এবং মাস্টারবেশনকে মাকরু হিসাবে ধরা হয়, এটা মানে কি? আচ্ছা, এটা ভাই কিছু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। মাকরুটাই বেশি বলা হয়, হ্যাঁ, মাকরুটাই, যেমন হানাফি, শাফি, মালিকি, এই তিনটা স্কুল অফ থটে এটাকে মাকরু বলে। মাকরু মানে হচ্ছে গিয়ে এটা হারাম না, বাট এটা ডিসকারেজড, যে আপনি না করলেই বেটার। বলা হয় যে একটা নোবেল পার্সন, একটা নোবেল মুসলিম আসলে মাস্টারবেশন করার কথা না ইউজুয়ালি, প্রথমে আমি চিন্তা করব না। সো তিনটা স্কুল অফ থটে, আমি যদি হাম্বলি স্কুল অফ থট বলি, সেখানে অনেক ক্ষেত্রে এটাকে অ্যালাউ করা, পারমিসিবল করা হয়েছে। যেমন ইবনে কাইয়ুম, ইবনে তাইমিয়া, তারা খুব বড় বড় স্কলার হাম্বলি ফিকের, তারা যেটা বলেন যে যদি এমন অবস্থায় মানুষ যায় যে তার একটা মানে এটাকে জিনা বলে আর কি, হ্যাঁ, ফর্নিকেশন করার একটা অবস্থা তৈরি হয়, যে আমি এত বেশি সেক্সুয়ালি অ্যারাউজড, আমি এখন একটা ফর্নিকেশন করেই ফেলবো আমি যদি মাস্টারবেশন না করি, তখন তারা বলে যে দুইটার মধ্যে লেস ইভিল হচ্ছে মাস্টারবেশন করা। সো মাস্টারবেশনকে তারা তখন পারমিসিবল বলে। অথবা আপনি ধরেন আপনি দেশের বাইরে আছেন, আপনার ওয়াইফ এখানে, হ্যাঁ, এখন আপনার আসতে 3-4-5 মাস হয়ে যাচ্ছে, বা আপনি কোনো কারণে সেক্সুয়ালি খুব অ্যারাউজড ফিল করছেন, তো আপনাকে ওই সময়টা তারা অ্যালাউ করছে। ডেফিনেটলি তারা এটা বলছে না যে আপনি রেগুলার করেন, হ্যাঁ, বাট যদি দেখেন যে এমন অবস্থা যে আপনি আপনার মডেস্টি হারাবেন, তখন সেক্ষেত্রে তারা এই জিনিসটাকে পারমিসিবল মনে করে। সো এই দিক থেকে হাম্বলি ফিক আমি যেটা বলছিলাম মনে করে। তবে মোস্ট অপিনিয়ন এটাকে মানে মনে করা হয় যে এটা আসলে মাকরু। কিছু কিছু স্কুল অফ থট এটাকে আপনার হারামও বলেছে। হারাম কেন বলে? এটা সূরা মুমিনুনের 5 থেকে 7 নাম্বার একটা আয়াত আছে, 23 নাম্বার সূরা কোরআনের। ওখানে আমি পুরো কোরআনের আয়াত বলছি না, বেসিকটা আমি যদি বলি, ওখানে ওই 3টা আয়াতে বলা আছে যে মানে তোমরা মানে হাজবেন্ড এবং ওয়াইফ তোমাদের লিগাল রিলেশনশিপ ছাড়া তোমরা অন্য কোনো মিনস নিও না আর কি, অন্য কোনো মিনসে তোমরা সেক্সুয়াল এনজয়মেন্টটা মানে অ্যাটেন্ড করো না। সেটা রেফারেন্স ধরে কিছু স্কলার বলেছেন যে এটা আসলে অ্যাবসলিউটলি হারাম, বাট মেজরিটি অফ স্কলার্স এটাকে মাকরু বলে। দ্যাট মিনস ইটস নট হারাম, বাট ইটস ডিসকারেজড। এবং অনেক মানে আমি বলবো যে প্রয়োজনে এটা আমরা করতে পারি, তবে না করাটাই ভালো। তবে আমাদের যদি গ্রেটার ইভিলের ভয় থাকে, সেক্ষেত্রে টেম্পোরারি আমরা জিনিসটা করতে পারি। একটা বোনাস কোয়েশ্চেন করবো, একটু সাইড বা একটা এক্সাম্পল মার্কের কোয়েশ্চেন, দ্যাট ইজ ধরেন এখন একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আচ্ছা সে এখন একটা ম্যারিড কাপল আছে, ওয়াইফ জাস্ট ফাউন্ড আউট যে হাজব্যান্ড হচ্ছে পর্ন দেখে এবং মাস্টারবেট করে, শুড দ্য ওয়াইফ বি অফেন্ডেড?
ডেফিনেটলি শি শুড বি অফেন্ডেড। এখন এটা ভাইয়া নির্ভর করে দুইজনের ভ্যালুজটা কীরকম। অনেক ফ্যামিলি আছে যে ওয়াইফও মাস্টারবেশনে কমফোর্টেবল, এবং অনেক কাপল যারা পর্ন দেখা ছাড়া আসলে মানে ইন্টিমেসি শুরু করতে পারে না, মানে ফোর প্লে শুরুই করে তারা পর্ন দেখে। এখন তাদের ভ্যালুজ যদি ভাই এটা হয়, তারা যদি রিলিজিয়াস না হয়, সেক্ষেত্রে তো আমরা এটাতে কোনো মানে আমরা তাদেরকে কিছু বলি না। কিন্তু কেউ যদি আমাদের কাছে ভাই জিজ্ঞেস করে যে এটাকে আসলে কী বলবো মানে রিলিজিয়াসলি অ্যালাউড কিনা, তখন তো অবশ্যই এটা আমরা বলবো যে এটা রিলিজিয়াসলি অ্যালাউড না। ডেফিনেটলি আমরা তো কোনো মুফতি বা স্কলার্স না, বাট ছোটোখাটো জিনিস তো আমাদের সবাইকে জানতে হয়। সো সেক্ষেত্রে আমি বলবো যে আমি নিজে খুব এটাকে সাজেস্ট করি না, মডেস্ট আমার কাছে মনে হয় না, বাট কেউ যদি করতে চায় সে করতে পারে। এটাতে এটা আমি বলবো যে লং টার্ম কোনো হেলথ ডিমেরিটস নাই, সায়েন্টিফিক্যালি কোনো প্রবলেম নাই, যদি না তারা প্রচণ্ড অ্যাডিক্টেড না হয়ে যায়, এবং ছেলে এবং মেয়ে দুজনই। তবে এরকম যদি আপনি যে প্রশ্নটা করলেন যে মেয়েটা মডেস্ট এবং ছেলেটা মডেস্ট না, হ্যাঁ, বা মেয়েটা একটু রিলিজিয়াস ছেলেটা রিলিজিয়াস না, অথবা মেয়েটা শুধু রিলিজিয়ান না ভাবে, একটা মেয়ে কিন্তু ধরেন নামাজ রোজা করে না, বাট সে মডেস্ট লাইফ চায়, হ্যাঁ, সে চায় যে তার হাজব্যান্ড তাকে ফোর প্লে ওই জিনিসটা করুক, সে পর্ন দেখে স্টিমুলেট ফিল না করুক, তখন তো আসলে একটা ভ্যালু মিসম্যাচ হয়। তখন আমি বলবো যে যেটা ন্যাচারাল আমাদের সমাজে বা যুগের পর যুগ, পর্ন তো আর সবসময় ছিল না। আমাদের পৃথিবী যখন শুরু হয়েছে কেউ তো পর্ন থেকে সেক্স করেনি আসলে। তো আমার কাছে মনে হয় ন্যাচারাল ওয়েতেই করাটা ভালো, এবং ন্যাচারাল মানে সেক্স এমন একটা জিনিস যেটা খুবই প্রাইমাল, এটা আমাদের ইনস্টিংক্টের মধ্যেই আছে, এটা এমন না যে শিখতে হয়। প্রত্যেকটা প্রাণী সেক্সুয়াল ইন্টিমেসি করে, তাদেরকে তো কেউ শিখিয়ে দেয় না। হ্যাঁ, অনেক সময় আমাদের হয়তো জড়তা কাজ করে, ভয় কাজ করে, বা ছোটোবেলায় সেক্সুয়াল অ্যাবিউজ থাকলে একটা লজ্জা কাজ করে, সেক্ষেত্রে ম্যারেজ থেরাপিস্ট আছে, সেক্স থেরাপিস্ট আছে, তাদের কাছে গেলে এই জড়তা কমে যাবে। বাট তার মানে এই না, আমি মনে করি না যে আমার পর্ন দেখে ঠিক করতে হবে। আমি এটাকে অ্যাটলিস্ট খুব হাইলি মানে পাবলিকলি সাজেস্ট করবো না। এখনকার জেন জি এবং ইয়াং ছেলেমেয়েরা বেশিরভাগই রিলেশনশিপে জড়িত হয়। ইটস নর্মাল গেটিং ইনটু রিলেশনশিপ, ফলিং ইন লাভ। আরেকটা শব্দ আছে রেড ফ্ল্যাগ, আপনি শুনছেন কখনো? রেড ফ্ল্যাগ হচ্ছে আমরা যখনই দেখি যে কোনো একটা মেয়ে বা ইভেন ছেলেদের মধ্যে একটা খারাপ সিমটম দেখলে রেড ফ্ল্যাগ, একটা সম্পর্ক তো আমরা ফ্রেন্ডদের রিলেশনশিপ দেখলে বলি যে না, দে আর আ রেড ফ্ল্যাগ। এবং আমরা প্রায় দেখি, ইভেন আমারও আগে সাম পাস্ট রিলেশনশিপস আর মোস্ট রিসেন্ট রিলেশনশিপ অনেক red flag marker sign ছিল। এবং I really want to know, how do I know that my relationship is or was toxic? আচ্ছা, আমি এটা একটু বড় করে আনসার করি, কারণ সত্যি কথা টক্সিসিটি একজনের কাছে তো ভাই এক এক রকম। আমি আগের যুগের এবং এই যুগের প্রবলেমটা প্রথমে বলি। আগের যুগের মানুষের মানে ধ্যান ধারণা ছিল কি, আমি যে কোনো মূল্যে রিলেশনশিপ বজায় রাখবো, মানে আমার ওয়াইফ বা হাজব্যান্ড যত টক্সিকই হোক, আমি মানে বিয়ে করছি মানে আমার সম্পর্ক করতে, অথবা বিয়ে ছাড়াও আমার যদি রিলেশনশিপও হয়, আগের যুগে আপনি খুব একটা দেখবেন না যে রিলেশনশিপ ভেঙেছে। সো এটা আসলে মানে ওয়াইজ ডিসিশন না। এটার ভালো দিক হচ্ছে কি, হ্যাঁ, তাদের সংসার বেশি টিকেছে, ছেলেমেয়েরা উপকৃত হয়েছে। আমাদের অনেকেরই হয়তো বাবা মা সম্পর্ক ভালো না, কিন্তু আমরা অ্যাটলিস্ট একটা পরিবার পেয়েছি। আমি কত যে প্যারেন্টস বা ম্যারিড প্যারেন্টস নেম করতে পারবো, দেখে বোঝা যায় একদমই হ্যাপি না একসাথে, বা জোর করে সংসার টিকায় রাখছে। না, অ্যাবসলিউটলি। এটা আমি মনে করি এটা সব ক্ষেত্রে তারা ঠিক করে নাই, বাট এটার সুফলটা হয়তো তাদের বাচ্চারা ভোগ করতেছে। সো এটা একেবারে যে আমি সমাজের জন্য ক্ষতিকর আমি বলবো না, বাট আমি মনে করি এটা তারা সব ক্ষেত্রে ঠিক করে নাই। কারণ অনেক রিলেশনশিপ খুবই বাজে অবস্থা। কারণ আমাদের জীবন তো একটা, আমরা শুধু তো আসলে বাচ্চাদেরকে বড় করার জন্য আমরা পৃথিবীতে বাঁচি না। আমরা যদি জীবনে হ্যাপি না থাকি, তাহলে আসলে বাচ্চারাও তো হ্যাপি থাকে না, এটা আমি মনে করি আর কি। সো এটা ছিল আগের জেনারেশনের ভুল। এখনকার জেনারেশনের ভুল হচ্ছে ভাইয়া যে তারা অনেক বেশি অধৈর্য। হ্যাঁ, তারা খুব মানে পারফেকশন খুঁজে, এবং তারা নিজেরা কি দিতে চায় সেটাতে তাদের ফোকাস। কথায় ব্রেকআপ চাইতেছে। হ্যাঁ, তারা আশা করে যে আমার পার্টনার আমাকে অনেক কিছু দিবে, বাট তারা নিজেরা কোনো চেঞ্জ হতে চায় না। ধৈর্য কম, স্যাক্রিফাইস করার মানসিকতা কম, নার্সিসিজম অনেক বেশি। সো গুগল টুগল বা ইউটিউব দেখে তাদের অনেক কিছু মানে বিজায়ার ধারণা হয়। এটা একটা বড় সমস্যা আর কি। একটা রিলেশনশিপ করতে আসলে অনেক ধৈর্য লাগে, কারণ আপনি যার সাথে চিন্তা করছেন যে আমি 30 ইয়ার্স থাকবো, বা ইনফ্যাক্ট 5 ইয়ার্সে যদি থাকেন, তার সমস্ত খারাপ কিছু তো আপনি দেখবেন। ধরেন ভাই, আপনি আমার সাথে বসেছেন, এখানে কথা বলছে, হয়তো আমার মানে আপনাকে আপনার ভালো লাগতেছে, হ্যাঁ, যে ভাই এত ভালোই কথা বলতেছে। কিন্তু আপনি যদি আমার সাথে 1 মাসের একটা ট্যুরে যান, আপনার কিন্তু দেখবেন যে মানে কুশল ভাইয়ের সব কিছু আপনার ভালো লাগবে না। দেখবেন যে হয়তো লোকটা দেরি করে উঠে, হ্যাঁ, বা ঠিক মতো লাইক কি মানে হয়তো আমার ড্রেস সেন্স আপনার ভালো লাগবে না, মানে এনিথিং, অনেক কিছু হয়তো আপনার ভালো লাগবে না, আমার কোনো অভ্যাস ভালো লাগবে না।
সো আমি যার সাথে অনেক দিন থাকছি তার তো অনেক কিছু আমার ভালো অনেক লাগবে কিছু না, তো সেগুলো তো আসলে রেড ফ্ল্যাগ না, ইটস জাস্ট নর্মাল হিউম্যান এক্সপিরিয়েন্স। বাট হোয়াট আর সাম একদম ক্রিটিক্যাল ফিচার বা আমি একটা রিলেশনশিপে আছি উইচ 5 থিংস যদি অ্যাকচুয়ালি ঠিক না থাকে আই উইল নো দ্যাট মাই রিলেশনশিপটা আসলে টক্সিক এন্ড মেবি বের হওয়া উচিত। প্রথম কথা হলো যে যদি আমি দেখি আমার ভ্যালুজ মিসম্যাচ করে, ভ্যালুজ মিসম্যাচ করে, এটা একটা বড় প্রবলেম। কারণ ধরেন একজন রিলিজিয়াস না, আবার রিলিজিয়াসের মধ্যে তো অনেক শাখা প্রশাখা আছে। বাংলাদেশে ধরেন বিভিন্ন রকম, কেউ আহলে হাদিস, কেউ হচ্ছে আবার মনে করেন তাবলিগি, কেউ আছে আবার ধরেন মাদ্রাসায় পড়েছে, একজনের সাথে ভ্যালুজ মিলে না। অনেক সময় দেখে যে হিন্দু মুসলিম সম্পর্ক করছে, যদি দুজনেই রিলিজিয়াস না থাকে তাহলে সমস্যা নাই, বা যদি একজনের মধ্যে সামান্যতম ধর্ম থাকে সম্পর্কগুলোতে খুব প্রবলেম তৈরি হয়। সো ভ্যালুজ খুবই ইম্পর্টেন্ট, যে আমার ফ্যামিলি ভ্যালুজ কি। যেমন একজনের ফ্যামিলি ভ্যালুজ হচ্ছে হয়তো তার বাবা মা একসাথে থাকে, আরেকজনের হয়তো একেবারেই সেটা না। তখন এখন দুজনের কাছেই দুইটা ঠিক। ধরুন আপনি যদি চিটাগাং মানুষ বিয়ে করেন, তারা বাবা মা ছাড়া থাকতে এটা কল্পনাই করতে পারে না। এখন এটা ঠিক না ভুল, হয়তো আমার কাছে এটা ভুল, কিন্তু তাদের কাছে তো এটা ঠিক। সো এটা নিয়ে তো আসলে ঝগড়া করে লাভ নাই। নাম্বার 1 ভ্যালুজ মিসম্যাচ, বা ভ্যালুজ যদি সিভিয়ার মিসম্যাচ হয় টক্সিক হওয়ার চান্স। দ্বিতীয় হচ্ছে কি, সে যদি আপনাকে খুবই ফিজিক্যালি বা ইমোশনালি অ্যাবিউজ করতে থাকে, গ্যাস লাইটিং করে, অথবা হচ্ছে আপনাকে মানে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ করে, একদিন না মনে করেন বারবার করতে থাকে, এবং এটার জন্য তার কোনো প্রকারের কোনো অনুশোচনা না হয়, কখনো সরি যদি না সরি না বলে। কারণ একটা মানুষের সাথে থাকলে আমার তো অবশ্যই কিছু ঝগড়াঝাটি হইতেই পারে, কিন্তু আমার মধ্যে যদি কোনো রকম অনুশোচনা না থাকে, এটা আসলে একটা প্রবলেম। আমাকে কখনো সরি বলে না, কখনো সরি বলে। থার্ড হচ্ছে তার মধ্যে যদি কোনো ব্যক্তিত্বের ত্রুটি থাকে, যেমন কোনো বর্ডারলাইন পার্সোনালিটি বা কোনো নার্সিসিস্টিক পার্সোনালিটি বা কোনো হিস্ট্রানিক পার্সোনালিটি যদি কোনো ছেলে বা মেয়ের মাঝে থাকে, তাদের সাথে আসলে রিলেশনশিপ করা খুবই খুবই কঠিন। সো হিস্ট্রানিক হচ্ছে সে সবসময় সেন্টার অফ অ্যাটেনশনে থাকতে চায়, প্রচণ্ড রকম অ্যাটেনশন প্রিয়। সো তাদের সাথে রিলেশনশিপ করা আসলে সম্ভব হয় না। তারা নিজে অনেক কিছু এক্সপেক্ট করে, বা নিজে কতটুকু দেয় ওটা নিয়ে কখনো ভাবে না, এবং তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। দেখা গেছে আপনি 1-2 ঘন্টা ফোনে কথা বলেন, তারপরে তারা হ্যাপি না। হয়তো আপনাকে ফোন করেছে, আপনি একটা কাজে বিজি, আপনি ফোন কেটে দিলেন, এটা নিয়ে সে প্রচণ্ড ঝগড়াঝাটি করবে। সো এটা কন্টিনিউয়াসলি সে করবে, মানে প্রচণ্ড সে অ্যাটেনশন চায়। বর্ডারলাইন হচ্ছে তাদের প্রচণ্ড রাগ জেদ থাকে, প্রচণ্ড রাগ জেদ, এবং নিজের মন মতো না হলে সে একেবারে মানে দুনিয়া উল্টে ফেলে। সো এটা আমি অল্প করে বলছি, আর কি আরও অনেক ফিচার আছে, এবং তাদের খুব আইডেন্টিটি ক্রাইসিস থাকে। সো তাদের সাথে তারা যদি হিল না করে তাদের ইনার চাইল্ড, তাদের সাথে সম্পর্ক করা উচিত না। আর থার্ড তো নার্সিসিস্টিক পার্সোনালিটি, আমরা সবাই জানি যে নিজেকে অনেক বড় মনে করে, এবং যে পার্টনারকে ছোট মনে করে, পার্টনারকে ম্যানিপুলেট করে, এবং সবসময় চায় পার্টনার তার কথা শুনুক। এগুলোকে আমি মনে করি খুবই বাজে, আমি বলবো যে রেড ফ্ল্যাগস। আর একটা রেড ফ্ল্যাগ আমি বলবো, কেউ যদি অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকে, সারা দিন সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে, সারা দিন তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নেটওয়ার্ক, এবং তার রিয়েল লাইফে কোনো রকমের কোনো আমি বলবো যে নজর নাই, এটা এই যুগে আমি খুব ক্ষতিকর মনে করি। কারণ দিন শেষে আপনাকে রিয়েল লাইফে আসতে হবে, রিয়েল লাইফে মিশতে হবে, রিয়েল লাইফে কথা বলতে হবে, রিয়েল লাইফে জব করতে হবে, রিয়েল লাইফে ঘুরতে হবে। অনেক ছেলে মেয়ে আজকাল এত বেশি সোশ্যাল মিডিয়াতে ডুবে আছে, এটা খুবই কমন। এটাকে আমি ডেফিনেটলি একটা রেড ফ্ল্যাগ মনে করি। আমি এখানে একটা মজার এক্সাম্পল দিব। আমার যে রিসেন্ট পার্টনার যে ছিল, এ হচ্ছে সারাদিন টিকটক ঘাঁটতো। ওর টিকটক ফিডে হচ্ছে এই ছেলে কোন টিকটকে কোন ছেলে তার গার্লফ্রেন্ডের কি প্রপোজ করে দিছে, কি গিফট দিছে, বা ফেসবুকে কোন মেয়ে পোস্ট করছে যে আমার বয়ফ্রেন্ড ডিড দিস ফর মি, আমাকে এসে দেখাতো যে দেখো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, আর তুমি হচ্ছে এখানে। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে সোশ্যাল মিডিয়া যে কোন অ্যাঙ্গেলে একটা মেয়ের পারসেপশন নষ্ট করে দিছে, এবং একটা রিলেশনশিপ কত ফাস্ট টক্সিক হয়ে যেতে পারে, বিকজ সোশ্যাল মিডিয়া ইজ সেটিং সাচ ফেক অ্যান্ড আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন যে আমি জানি আমি যথেষ্ট করতেছি, বাট আমাকে কেন একটা টিকটক আর বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করা হচ্ছে। সো কেউ যদি তোমাকে খুব কনস্ট্যান্টলি কম্পেয়ার করে, এটা খুব খারাপ লাগে আসলে। এটা ছেলে মেয়ে উভয়েরই খারাপ লাগে। ছেলেরা অনেক সময় যেটা করে, মেয়েদের বডি পার্টস নিয়ে খারাপ কথা বলে, বা সে হয়তো একটু খাটো, তাকে নিয়ে বাজে কথা বলে, তার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলে। আর মেয়েরাও এগুলো বলে, মেয়েরাও এই জিনিসগুলো অহরহ বলে, তার ছেলেদের ইনকাম নিয়ে বলে, জব নিয়ে বলে, কোন ভার্সিটিতে পড়ছো বলে, অনেক কিছু নিয়ে বলে, হাইটস লুকস নিয়ে বলে। এটা আসলে আমি মনে করি যে কখনোই বেশি দিন টলারেট করা উচিত না, কারণ এই জিনিসগুলো না ঠিক হয় না ভাইয়া। একটা মেয়ে ধরেন মাঝে মাঝে রেগে যায়, মাঝে মাঝে ইমোশনাল হয়, দ্যাটস ফাইন, আমরা সবাই এরকম। একটা ছেলেও ধরেন কিছু 19-20 থাকে, কিন্তু যে আপনাকে কম্পেয়ার করে, এই কম্প্যারিজন সারা জীবন বাড়তে থাকবে, আপনি কখনো তাকে খুশি করতে পারবেন না। সো এই জিনিসগুলো আমি মনে করি যে খুবই সিরিয়াসলি দেখা উচিত, কারণ আপনার রিলেশনশিপ যদি টক্সিক হয়,
তাহলে অনেক প্রবলেম হয়, আপনার পড়াশোনা নষ্ট হবে এক, দ্বিতীয়ত সে আপনার সেলফ এস্টিম ডিস্ট্রয় করে দিয়ে চলে যাবে, আপনার ফিউচারে আপনার কারোর সাথে মিশতে খুব কষ্ট হবে, আপনার কাছে মনে হবে যে আপনি তো আসলে গুড এনাফ না, আপনি আসলে ভালোবাসার যোগ্য না, এবং আপনার ডিপ্রেশন হওয়ার চান্সেস অনেক 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 হাই। সো আমি বলবো যে রিলেশনশিপ এমন একটা জিনিস যেটা সবার জীবনেই আসবে আগে পরে, এটার জন্য এত উতলা হওয়ার কিছু নাই। বাট যদি আমরা রিলেশনশিপ করি, আমি লাস্টে এই কথাটাই বলবো যে আমরা যেন এটা বুঝে করি যে মানে আমরা রোম্যান্সের জন্য আসলে রিলেশনশিপ করা উচিত না, এটা এই যুগের মানুষের একটা ভুল ধারণা। কারো যদি রোম্যান্টিক রিলেশনশিপ থাকে দ্যাটস গুড, সে লাকি। বাট আমি যদি কারোর সাথে 30-40 ইয়ার্স থাকি, এখানে সত্যি কথা রোম্যান্স একসময় থাকে না, মায়া থাকে, ইউনো ভালোবাসা থাকে, মানে স্যাক্রিফাইসিং ইয়ে থাকে, একটা লেগাসি রক্ষা করা। মানে আমরা বিয়ে করি বা একটা রিলেশনশিপ করি কিছু বিপদ থেকে বাঁচার জন্য। যেমন আমাদের মডেস্ট থাকতে হয়, আমরা তো আমাদের ফিজিক্যাল ইমোশনাল নিড একটা রিলেশনশিপ ছাড়া রক্ষা করাটা কঠিন যদি আমি সামান্য কনজারভেটিভও হই। সেকেন্ড হচ্ছে আমার লিগাসি ক্যারি করার জন্য রিলেশনশিপ লাগবে বাচ্চা নেওয়ার জন্য। থার্ড হচ্ছে আপনি যখন একটু বয়স হয়ে যাবেন, আপনার যখন বাবা মা থাকবে না, ভাই বোনরা থাকবে না, তখন আসলে ধরেন আপনার সিম্পলি জ্বর হয়েছে, আপনার হাসপাতাল যেতে হবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফই তো আসলে আপনাকে নিয়ে যাবে, তাই না? বা আপনি হয়তো রান্নাটা করে দিবে, এটা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন। এই কাজগুলোর জন্য আমরা আসলে একটা সংসার বা একটা পার্টনারশিপ করি। আমরা খুব রোম্যান্সের জন্য করি না, যেটা আমরা মনে করেন ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে মনে করি। কারো লাইফেই খুব অতিরিক্ত রোম্যান্স নাই। একটা মানুষের সাথে আমি বলবো যে প্রথম 2 বছর থাকতেই হয়তো খুব, আমি বলবো যে অনেক ফ্যান্টাসি লাগে বা এক্সাইটেড লাগে, তারপর জিনিসগুলো আসলে শুয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। আপনি যদি একটা মানুষের সাথে লম্বা সময় থাকতে চান, সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে সে আমার সাথে কম্প্যাটেবল কিনা, তার প্রতি রেসপেক্ট থাকতে হবে, এবং ওই যে মানে হানিমুন পিরিয়ড আসলে সবসময় থাকে না। ইন্টারেস্টিং। একটা রিলেশনশিপে কিংবা একটা ম্যারেজে হাউ ইম্পর্টেন্ট ইজ ওপেন কমিউনিকেশন? খুবই ইম্পর্টেন্ট ভাই, ওপেন কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি অনেক সময় মনে হয় যে আমাকে কেন বুঝলো না, আমাকে তো বোঝা উচিত ছিল। ধরুন আপনি যদি চান যে আপনার মানে আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড সাদা শার্ট পরবে, আপনি সেটা তাকে বলেন, তাই না? হয়তো সে তো হয়তো জানে না যে আপনি সাদা পছন্দ করেন, বা আপনি কোনো একটা পার্টিকুলার জিনিস হয়তো আপনার ভালো লাগে, বাসায় এসে আপনি চান যে এভাবে বাসাটা রাখা হোক বা আপনার ড্রেসটা এভাবে রাখা হোক। আপনি হয়তো কোনো দিন বললেন না, আপনি জাস্ট একটা প্রিকনসিভড আইডিয়া রেখেছে যে মেয়েরা তো এরকমই হয় বা ছেলেরা তো এরকমই হয়, তখন আসলে প্রবলেম হয়। স্পেশালি অ্যাটাচমেন্ট স্টাইলের মধ্যে যারা ধরেন খুব অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি, তারা কিন্তু এই জিনিসটা করে, তারা ওপেন কমিউনিকেশন করে না। আমার রিসেন্ট গার্লফ্রেন্ড আমাকে সবসময় বলতাম যে আমাকে প্লিজ কমিউনিকেট কর, আমাকে বলো হোয়াট ইজ রং। ও আমাকে বলতো তোমার তো এমনি জানার কথা, আমার বলতে হবে কেন? হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? না, অবশ্যই মানে মানে বলা উচিত। আমরা যদি মুখে বলতে না পারি, আমি তো মানে কিন্তু হাউ ডু ইউ ডিল উইথ সামওয়ান যে কমিউনিকেট করতেছে না, বা আপনি তার সাথে কমিউনিকেট করতেছেন, বাট ও বলতে বসতেছে যে না তোমার তো অলরেডি জানার কথা, আমার বলতে হবে কেন? এটা তো একটা মানে আমি বলবো যে ভালো ট্রেট না। এটা আপনাকে তাকে বুঝাতে হবে, সে বুঝতে না পারলে আপনার তাকে বলতে হবে যে এই জিনিসটা তো তোমার ঠিক নয়, এবং প্রয়োজনে রিলেশনশিপ কাউন্সেলিং আসতে হবে। এটা রেড ফ্ল্যাগ বলবো না, বাট ডেফিনেটলি ইটস নট সামথিং গুড। এটা মানে আমরা কখনোই আমাদের পার্টনারের সব কিছু বুঝবো না। একসাথে থাকলে অনেকের অনেক কিছু আনএক্সপ্লোর থেকে যায়, এটা ভালো কোনো ট্রেট না, এটা এই এক্সপেকটেশনটা ঠিক নয়। ইন্টারেস্টিং। এখন হচ্ছে আসবো যে অ্যাগেন আমার রিসেন্ট রিলেশনশিপে, বাট আমি খেয়াল করে দেখছি যে আই লাভড হার, শি লাভড মি। I did not love her the way she wanted to be loved. She did not love me the way I want to be loved. আমরা কখনোই এক একজনকে ফুললি আন্ডারস্ট্যান্ড করিনি, এবং এক একজনকে ভালোবাসার সত্ত্বেও আমরা এক একজনকে কখনো বুঝতে পারি না ফুললি। আমরা এক একজনকে হ্যাপি করতে পারিনি, এবং আমাদের এক একজনেরই অ্যাংজাইটি গ্রো করা শুরু করে। অ্যান্ড আমি ইউটিউবে ঘাটার পর দেখি যে অ্যাটাচমেন্ট স্টাইলস বলতে একটা জিনিস আছে, যেখানে অ্যাভয়েডেন্ট মানুষ আছে, সিকিউর রিলেশনশিপস আছে, এবং অ্যাংশাস পিপল ইন রিলেশনশিপস আছে। I got to find out যে আমি হচ্ছে একজন অ্যাংশাস, এবং আমার এক্স পার্টনার হচ্ছে একজন অ্যাভয়েডেন্ট। আচ্ছা আচ্ছা। এটা কি বাংলা ভাষায় খুব সহজে, যে কখনই অ্যাটাচমেন্ট স্টাইল শব্দটা জানে না, ক্যান ইউ এক্সপ্লেইন দিস? আচ্ছা, অ্যাটাচমেন্ট তো 4 রকমের, মূলত সিকিউর, অ্যাংশাস, অ্যাভয়েডেন্ট, ফিয়ারফুল। সবগুলো বললে হয়তো অনেক সময় লেগে যাবে। সিকিউর হচ্ছে ধরেন এগুলো চাইল্ডহুড মানে প্যারেন্টিং থেকে আসে। সিকিউর মানে একটা মানুষ তার বাবা মা তাকে কী করে, তাকে এক্সপ্লোরও করতে দিয়েছে, এবং
সে জানতো যে আমি যদি কোনো ভুল করি, বিপদে পড়ি, আমার একটা শক্ত বেইজ আছে, আমি বাবা মার কাছে ফিরে আসতে পারবো। সো সে পুরো পৃথিবী এক্সপ্লোর করলেও তার একটা শক্ত মানে সিকিউরিটি ছিল। সে যখন বড় হয় সে রিলেশনশিপও এমনভাবে করে যে আমি ভালোবাসবো ঠিক আছে, কিন্তু আমি যদি কোনো কারণে তাকে হারিয়ে ফেলি আমি একদম শেষ হয়ে যাব না, আমার জীবনে অন্য কোনো কাজ আছে, আমি সিকিউর ভিতর থেকে। সো এটা হচ্ছে একটা সিকিউর মানুষের বৈশিষ্ট্য, যে সে ভালোবাসে কিন্তু সে অতিরিক্ত অ্যাটেনশনও চায় না, এবং সে মানে ভেঙে গেলে কষ্ট পায় ডেফিনেটলি, কিন্তু সে একদম সম্পূর্ণ ভেঙে মানে শেষ হয়ে যায় না। আমি যদি বলি যে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি, এটাকে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট বলে, তাদের ক্ষেত্রে প্যারেন্টিংটা কেমন ছিল যে তারা মানে বাবা মা একেবারেই আনরেসপন্সিভ ছিল, মানে লাইফে অ্যাবসেন্টই ছিল। বাবা মা হয়তো বাসায় এসে বাচ্চা হয়তো বলছে বাবা বাবা তুমি আমাকে কোলে নাও, বাট দেখ বাবা মা কোলে না নিয়ে দেখা গেছে হয়তো অন্য কাজ করেছে, মোবাইল দেখেছে বা কিছু, মানে সম্পূর্ণ মানে আনরেসপন্সিভ ছিল। তখন বাচ্চারা ছোটোবেলা থেকে হয়ে যায় কি, তারা নিজেদের ইমোশনকে শাট ডাউন করতে শিখে। তারা মনে করে আমার তো আসলে ইমোশন প্রকাশ করে লাভ নেই, সো তারা ডিসমিসিভ হয়ে যায়, অ্যাভয়েডেন্ট হয়ে যায়। তারা যখন বড় হয় তারা অতিরিক্ত ইন্ডিপেন্ডেন্স চায়। তারা বলে যে মানে তারা ক্লোজ রিলেশনশিপে যেতে চায় না। একটা রিলেশনশিপ প্রথম দিকে তারা খুব ভালো থাকে, যে প্রথম দিকের সুপারফিশিয়াল জিনিসটা খুব, কিন্তু যখন এই জিনিসটা ইন্টিমেট হতে থাকে তাদের খুব অস্বস্তি হয়। তারা মানে প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্স চায়, তারা চায় যে তুমি আমাকে স্পেস দাও, এবং সেখান থেকে একটা বড় প্রবলেম হয়। আর অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টে যেটা হয়, ছোটোবেলায় বাবা মারা ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং করে, তো দেখা গেছে যে একটা সময় খুব আদর করে, খুব অ্যাভেলেবল থাকে, আরেকটা সময় অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট থাকে। তো এই বাচ্চারা আসলে কনফিউজ থাকে যে আমি মানে মানে আদর পাবো কি পাবো না, যে জন্য তাদের অ্যাংজাইটি কাজ করে, তারা খুব ক্লিঙ্গি হয়ে যায়। সো তারা যখন বড় হয় তখনও তারা যার সাথে রিলেশনশিপ করে তার কাছ থেকে জোর করে অ্যাটেনশন চায়। সো আমার যদি অ্যাংশাস এবং অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট একসাথে মানে একটা সম্পর্কে হয়, অ্যাংশাস কি চাবে যে আমি প্রচুর অ্যাটেনশন চাবো, এবং সে হারাই ফেলার ভয় করবে যে আমাকে যদি ছেড়ে চলে যায়, ওই ভিতরের ইনসিকিউরিটি থেকে। আর অ্যাভয়েডেন্ট সে তো স্পেস চায়, সে তো চায় যে এত বেশি ইন্টেন্স না হোক। সো এই জন্য তাদের মধ্যে বিশাল সমস্যা হয় যদি না সেলফ অ্যাওয়ারনেস না থাকে। এখন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড কেন হয়? কারণ অ্যাংশাস মানে যিনি অ্যাটাচমেন্ট, তিনি অনেক সময় অ্যাভয়েডেন্টকে, সে যদি চুপচাপ থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাকে খুব মিস্টেরিয়াস বা খুব ডেপথের পার্সন মনে করে। সে মনে করে বাহ লোকটা তো অনেক জানে, বা আপুটা তো অনেক জানে। সো ওই জিনিসটা তাকে খুব স্পেশালি যারা স্যাপিওসেক্সুয়াল তাদের খুব অ্যাট্রাক্ট করে আর কি। আর অ্যাভয়েডেন্ট কেন অ্যাংশাস অ্যাটাচমেন্টের প্রতি আকৃষ্ট হয়? কারণ অ্যাংশাস মানুষদের ইমোশন অনেক ইন্টেন্স থাকে। তারা মানে প্রেমের প্রথম দিকে প্রচণ্ড রকম ভালোবাসা দেখায়, প্রচুর সময় দেয়। সো এটা তাদেরকে খুব আকৃষ্ট করে যে এই মেয়েটা বা ছেলেটা বোধহয় আমাকে অনেক সময় দেবে। কিন্তু যতই সম্পর্কটা গভীর হয় তখন সে এটা নিতে পারে না, কারণ সে তো ভিতর থেকে ইনসিকিউর, সে কোনো ডিপ রিলেশনশিপ করতে পারে না। সো সে তখন স্পেস চায়। এবং এই জন্য অ্যাভয়েডেন্ট পার্সোনালিটির মানুষরা কিন্তু প্রচুর এক্সট্রাম্যারিটাল করে, এবং তারা মাঙ্কি ব্রাঞ্চিং করে। এটা একটা কথা আছে, মানে একজনকে রেখে সে দেখা গেছে আরেকজনের সাথে মানে জড়ায় পড়ে, এবং যার সাথে জড়ায় তাকে রেখে সে আরেকজনের সাথে জড়ায়। কারণ কোনো রিলেশনশিপে সে ডেপথে যেতে চায় না, সবার কাছ থেকে সে সুপারফিশিয়াল অ্যাটেনশন চায়। যখন এই অ্যাটেনশন পিরিয়ডটা শেষ হয়ে যায়, মজা শেষ, আমি আরেকজনের সাথে যাব। সো তাদের মধ্যে অনেকটা নার্সিসিস্টিক ডিসকার্ড থাকে, যে আমি হচ্ছে মানে জাস্ট কিছুদিন মজা নেব, করবো, তারপরে আমি ছেড়ে দেবো। সো তাদের সাথে যারা সম্পর্ক করতে যায় তাদের খুবই কষ্ট হয়, কারণ তাদের প্রচণ্ড হার্ট ব্রেক হয়, মানে ব্রেকআপ, এই জিনিসগুলো অনেক বেশি হয়। সো আমি বলবো দুজনের সাথে অবশ্যই সম্পর্ক সম্ভব, বাট এটা খুবই কঠিন। এবং আমাদের দেশে যেহেতু থেরাপি অত অ্যাভেলেবল না, এবং মানুষের অ্যাওয়ারনেসও বেশি না, আমি বলবো যে কেউ যদি কখনো দেখে যে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট মানে অ্যাটাচমেন্টের কারোর সাথে কারো রিলেশনশিপ হয়েছে, বেস্ট অপশন হচ্ছে রিলেশনশিপ কন্টিনিউ না করা। এবং মানে যদি না হচ্ছে গিয়ে সে যদি বলে যে না আমি ঠিক হতে চেষ্টা করব, তো ঠিক হওয়ার চেষ্টা, থেরাপিতে কী করতে হয়, ইনার চাইল্ডকে হিল করতে হয়। একটা হচ্ছে কি ওই যে ওপেন কমিউনিকেশন শিখতে হয়, যে আমি আস্তে আস্তে নিজের ইমোশনটা প্রকাশ করতে শিখবো, আমি কথা বলতে শিখবো, এবং হচ্ছে কি আমি ভালনারেবিলিটি এক্সপ্রেস করব। যে করতে চায় সে অবশ্যই ঠিক হয়ে যায়, কিন্তু আপনি দেখবেন অনেকেই করতে যাবে না, সে বলুন আমি করবো কেন, আমি তো ঠিক আছি। সো এদের সাথে পারতপক্ষে রিলেশনশিপে না জড়ানো ভালো। অনেক এক্সাম্পলই দিতে পারি, বাট নিজের এক্সাম্পলটাই দিই। আমার এক্স পার্টনারের সাথে আমি ছিলাম একজন যিনি খুবই ডিপেন্ডেন্ট। আমি রাতের বেলা ফোন কল এক্সপেক্ট করি, আমি ওর থেকে সময় এক্সপেক্ট করি, ওর থেকে কনস্ট্যান্ট ইমোশনাল রিঅ্যাসুরেন্স এক্সপেক্ট করি। আই ওয়ান্ট টু হিয়ার আই লাভ ইউ, আই ওয়ান্ট টু হিয়ার যে ইট উইল বি ওকে। অন্য মানুষটা অন দি আদার হ্যান্ড এগুলা শুনতেও চায় না, অত বেশি বলতেও চায় না। ও যে রিলেশনশিপে আছে, হ্যাঁ ও আছে, বাট ওর এত যায় আসে না, মানে আছে ফর দ্য সেক অফ ইট, মানে সো হোয়াট। আর কখনোই না মানে একই ইমোশনাল টোনে ছিল। আমি অনেক ডিপেন্ডেন্ট, ও আবার অনেক ইন্ডিপেন্ডেন্ট।
একইভাবে আই ডোন্ট নো সবসময় একটা মিসম্যাচ ছিল যে আমি বললাম না যে আই লাভড হার শি লাভড মি বাট উই ওয়ার নেভার অন দ্য সেম পেজ অনেক দিন রিলেশনশিপ করার পরেও মানে একই লেভেলে ছিলাম না এবং আমরা যখন দেখি যে ইভেন অনেক আত্মীয় স্বজনদের মধ্যে আমরা দেখি যে পার্টনার্স বাট অ্যান্ড মেবি দে লাভ ইচ আদার বাট দে ক্লিয়ারলি ডোন্ট ম্যাচ তখনই হচ্ছে আমরা দেখতে পাই যে একজন ক্লিয়ারলি অ্যাভয়েডেন্ট একজন ক্লিয়ারলি অ্যাংশাস এরা কি দুইজন একসাথে কখনো এক হইতে পারে যদি নিজেরা হিল করতে চায় তখন হতে পারে অ্যাভয়েডেন্টের দুজনের প্রথম সেলফ অ্যাওয়ারনেস লাগবে যে আমি আনহেলদি অ্যাটাচমেন্টের মানুষ সো আমার চাইল্ডহুড ট্রমা হিল করব এবং তারপর আমি আস্তে আস্তে নিজের পার্সোনালিটি চেঞ্জ করব যেমন তোমার যদি ভাই অ্যাংশাস অ্যাটাচমেন্ট থাকে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে তোমার সেলফ ওয়ার্থ নিয়ে কাজ করতে হবে অনেক হ্যাঁ যে আমি মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি যেন মানে লাইফে ভালো থাকতে পারি ঠিক আছে যে আমি আমার লাইফে একটা রিলেশনশিপ থাকুক বা না থাকুক আমার লাইফের একটা পারপাস আছে এবং আমি যেন নিজেকে ফুলি সেলফ অ্যাকসেপ্ট করতে পারি এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যখন তুমি এটা করতে পারবা তোমার ইনার মানে চাইল্ডটা হিল হয়ে গেল তখন তুমি রিলেশনশিপে অনেক বেশি মানে সিকিউর থাকবা সো অ্যাংশাস অ্যাটাচমেন্ট থেকে ডেফিনেটলি সিকিউর অ্যাটাচমেন্টে যাওয়া যায় যদি তুমি নিজের উপর কাজ করো আর কাজ না করলে তোমার সবসময় কষ্ট হবে তুমি মানে যদি তুমি আরেকজন অ্যাভয়েডেন্টের সাথে থাকো তোমার অনেক কষ্ট হবে হ্যাঁ তুমি যদি কোনো সিকিউর পার্সনের সাথে থাকো তোমার কষ্ট হবে না সিকিউর পার্সন তোমাকে অবশ্যই ওই অ্যাটেনশনটা দিবে তোমাকে সময় তোমাকে বুঝবে বাট তারপরও তারও একটু হলেও কষ্ট হবে কারণ সত্যি কথা কি আমরা সবাই অনেক ব্যস্ত খুব অ্যাটেনশন দেওয়া তো কারোর পক্ষেই সম্ভব নয় বাট তুমি সিকিউর কারোর সাথে থাকলে তোমার কোনো সমস্যাই হবে না বাট আমি বলবো যে তুমি অলওয়েজ তোমার ইনার চাইল্ডকে হিল করার চেষ্টা করো তাহলে তোমার রিলেশনশিপ অনেক বেশি ওয়ার্ক করবে সো নিজের প্রতি যতটা সিকিউর হওয়া যায় ততটা ভালো ফর ইউর সেলফ অ্যান্ড ইউর রিলেশনশিপ ডেফিনেটলি খুবই সিম্পল কোয়েশ্চেন আপনি সব জায়গায় পাবেন বাট ডিপ্রেশন আসলে কি ডিপ্রেশনের প্রথম যেটা পার্থক্য বুঝতে হবে মন খারাপ থেকে যেমন মন খারাপ আমাদের সবার হয় পরীক্ষায় খারাপ করেছি বা আব্বা আমা বকা দিয়েছে ব্রেকআপ হয়েছে মন খারাপ হয়েছে কিন্তু মন খারাপটা যদি আমার খুব এক্সটেন্সিভলি হয় যেমন ধরুন 15 দিনের বেশি মানে পারসিস্টেন্ট প্রিডমিনেন্ট মানে দিনে 12 ঘন্টার বেশি আর পারভেসিভ মানে বিস্তৃত আমি ঘরে বাইরে সব জায়গায় মন খারাপ আমি ধরেন বাংলাদেশ কোনো শ্রীলঙ্কার সাথে জিতেছে তারপরও মন খারাপ আমার গান শুনলেও মন খারাপ নামাজ পড়লেও মন খারাপ তাহলে আসলে এটা ডিপ্রেশনের মন খারাপ কারণ নর্মাল মন খারাপে কিন্তু আপনি দেখবেন একটু ঘুরে আসলে টিভি দেখলে গান শুনলে নামাজ পড়লে মনটা ভালো হয়ে যায় কিন্তু ডিপ্রেশনের মন খারাপ আপনার কখনোই সেটা হবে না সো পারসিস্টেন্ট প্রিডমিনেন্ট অ্যান্ড পারভেসিভ মন খারাপ হচ্ছে ডিপ্রেশনের মন খারাপ সেকেন্ড পার্থক্য হচ্ছে যে মন খারাপ হতে কোনো একটা কারণ লাগে কিন্তু ডিপ্রেশন কোনো কারণ ছাড়াও হয় আপনার লাইফে সব ঠিক আছে তারপরও আপনার ডিপ্রেশন হতে পারে নানা কারণে আমি একটা সিম্পল উদাহরণ দিই আপনার থাইরয়েড কমে গেলে ডিপ্রেশন হতে পারে ভিটামিন ডি কমে গেলে ডিপ্রেশন হতে পারে আপনার হিমোগ্লোবিন কমে গেলে ডিপ্রেশন হতে পারে সো এগুলো তো কোনোটাই আসলে মানে আমি বুঝে কোনো কারণের জন্য হচ্ছে না এটা বায়োলজিক্যাল কারণে হচ্ছে আবার সব কিছু ঠিক আছে স্টিল আপনার নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের আপনার সেরোটোনিন কমে গেছে নরঅ্যাড্রিনালিন কমে গেছে ডোপামিন কমে গেছে আপনার ডিপ্রেশন হতে পারে সেই জন্য কোনো ডিপ্রেশনের রোগীকে কখনোই আমাদের বলা উচিত না যে নামাজ পড়ো ধৈর্য ধরো ঘুরতে যাও কারণ আপনি তো জানেন না তার থাইরয়েড কমে যেতে পারে তার ভিটামিন ডি কম হতে পারে তার নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে সো ইটস কাইন্ড অফ লাইক অ্যান ইমপ্লিসিট জাজমেন্ট আমরা যদি তাকে এই কথাগুলো বলি থার্ড পার্থক্য হচ্ছে ভাইয়া ডিপ্রেশনে অনেকগুলো সিমটম হয় যেটা মন খারাপে হয় না যেমন ডিপ্রেশন হলে খুব খিটখিটে হয়ে যায় মানুষ হোপলেসনেস কাজ করে ওয়ার্থলেস লাগে নিজেকে অতীতের কোনো মানে ছোটো ঘটনায় প্রচণ্ড গিল্টি ফিল করে রাত্রে ঘুম হয় না বা ঘুম বেড়ে যায় ক্ষুধা কমে যায় বা ওজন বেড়ে যায় হ্যাঁ তারপর সুইসাইডাল ফিলিং আসে সো এই কোনোটাই কিন্তু আপনার মন খারাপ হলে হবে না আমি পরীক্ষায় ফেল করলে আমার নিজেকে এত বেশি ওয়ার্থলেস কন্টিনিউয়াসলি মনে হবে না আমার ডেফিনেটলি রাতে ঘুম কমে যাবে না আমার ওজন 10 কেজি বেড়ে যাবে না আমি সবসময় খিটখিটে ফিল করবো না যেগুলো ডিপ্রেশনে থাকে সো ডিপ্রেশন সো মন খারাপ কাপল উইথ এ লট অফ সিমটমস ইজ ডিপ্রেশন ফর মোর দ্যান 15 days এটা খুবই সিভিয়ার একটা জিনিস ডিপ্রেশনে ভুগলে মানুষ প্রায় 15 to 20% সুইসাইড করে সো ডিপ্রেশন ইজ লাইক অ্যান এপিডেমিক ইটস লাইক a catastrophe it's like the elephant in the room and depression can kill you so প্রায় 50 to 20% মানুষ ডিপ্রেশনে সুইসাইড করে মারা যায় সো আমার সাজেশন হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে ভুগেন খুব দ্রুত হেল্প সিক করেন কারণ আপনি যদি মারাই যান তখন আসলে আমরা কি মানে আপনাকে আর হেল্প করবো কীভাবে আরেকটা শব্দ যেটা বাংলাদেশে অতটা কমন না ইটস অ্যাংজাইটি এটা আমিও কখনো আগে ফেস করি না এই বছরের আগে কখনো ফেস করি না আমি যদি একটা ছোট্ট গল্প বলি আমি 2 মাস আগে আমি সিডনিতে ছিলাম আই রান এ স্মল মিডিয়া এজেন্সি আমি সিডনি থেকে আমি 4-5টা ক্লায়েন্ট এক ধাপে 5 দিনে সাইন করে ফেলছি সাপোজ টু বি দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ আমি 5টা ক্লায়েন্ট সাইন করছি ভরপুর টাকা আমার পুরো কোম্পানির শেপ হ্যাজ বিন চেঞ্জড আই শুড বি দ্য হ্যাপিয়েস্ট দিস ইজ মাই ড্রিম কিন্তু রাতের বেলা আমি যখন আমার রুমে যাই সিডনিতে একটা শহরে একা আমার মাইন্ড ইজ জাস্ট
মনে হইতেছে দ্য ওয়ালস আর ক্লোজিং ইন, কান্না আসতেছে, খারাপ ফিলিংটা যাচ্ছে না, এত টাকা কামাই ফেলছি, আমার এত স্বপ্ন, আমার কোম্পানি চেঞ্জ হয়ে যেতেছে, বাট আমার মাইন্ড ইজ জাস্ট এক্সপ্লোডিং, ইটস অ্যাবাউট টু এক্সপ্লোড, কারোর সাথে কথা বলেও ভালো লাগতেছে না, শুধু কান্না আসতেছে, অ্যান্ড I'm a grown-ass man, I'm 22 years old, but why does my mind feel like it's about to explode and I can't do anything about it? I learned that this is panic attacking বা anxiety attack. এটা আসলে কিভাবে কাজ করে একটু বলা যাবে? প্যানিকটা হচ্ছে একটা সাডেন অ্যাংজাইটি, যেটা 2-3 মিনিটের মধ্যে প্রচণ্ড রকম পিকে উঠে যায়, এবং মেইন সিমটম হয় হচ্ছে প্যালপিটেশন, ব্রেথলেসনেসের মতো লাগে, বুক চেপে আসে, মনে হচ্ছে মানে একটা বড় জিনিস বুক চেপে রাখতেছে, হ্যাঁ, একটা ভারী বোঝা আমি ফেলে দিতে পারছি না, এটা যদি বুক থেকে চলে যেত আমার খুব ভালো লাগতো। অনেকের ঘাম হয়, সোয়েটিং হয়, অনেকের নামনেস ফিল করে, শরীরে মনে হয় যে পিনস অ্যান্ড নিডলসের মতো থাকতে থাকে, অনেকের পেটের মধ্যে কেমন মানে বাটারফ্লাইজ হয়ে যায়, ঢোক গিলতে কষ্ট হয়। সো এরকম অনেকগুলো সিমটম আছে, এর মধ্যে যে কোনো 4টা যদি আমার এটা থাকে তখন এটাকে একটা প্যানিক অ্যাটাক বলে। প্যানিক অ্যাটাক যে কোনো মানসিক রোগে থাকতে পারে, ধরুন আপনার ডিপ্রেশনে প্যানিক অ্যাটাক হয়, অন্যান্য অ্যাংজাইটিতে, ওসিডিতে প্যানিক অ্যাটাক হয়, স্কিজোফ্রেনিয়াতে হয়। আবার প্যানিক অ্যাটাক যদি মাসে 4টার বেশি হয় তাহলে এটাকে ইটসেলফ প্যানিক ডিসঅর্ডার, একটা আলাদা রোগ বলে। ঠিক আছে, হোয়াট ইজ অ্যান অ্যাংজাইটি attack? এটা অ্যাংজাইটি একটা প্যানিক অ্যাটাক একই জিনিস আর কি। রাইট, সো একটা জাস্ট অ্যাংজাইটি যেটা হঠাৎ করে পিকে চলে যায় এবং আমার তখন মনে হয় যে আমি মারা যাব, আমার কন্ট্রোল হারিয়ে ফেলছি এবং আমি এখনই হার্ট অ্যাটাক করে মারা যাব। এবং এটা মোটামুটি 10-20 মিনিট থাকে, কারো ক্ষেত্রে 1 ঘন্টা থাকে, তারপর নিজেই ঠিক হয়ে যায়। বাট এই 10 মিনিট মানে 20 মিনিট আপনার কাছে মনে হবে যে পুরো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাতে আমার মনে হয় আমার জাস্ট মনে হচ্ছিল যে কেউ আমাকে একজন বলবে যে ইট উইল বি ওকে, অ্যান্ড অ্যাকচুয়ালি মিন করে বলে এটা। But what is the actual cure to an anxiety attack বা panic attack যখন হচ্ছে? যখন হচ্ছে, how do I stop it from happening? যখন হচ্ছে তখন যেটা করতে হবে, একটা হচ্ছে আমরা যেটা বলি একটা প্রম্পট কার্ডে লিখে রাখতে, যে দিস ইজ এ প্যানিক অ্যাটাক, ইটস নট আ হার্ট অ্যাটাক অ্যান্ড আই এম নট গোনা ডাই। কারণ ওই সময়টা হয় কি, এটা যদি আমরা জানি জিনিসটা, কিন্তু পড়লে আমাদের এটা মানে ভিজুয়াল পারসেপশনে কাজ করে যে না আমি একদিন মারা যাবো না, আমি জানি জিনিসটা। সো লাইক আমার ইসিজি করা আছে বা চেস্ট এক্সরে করা আছে, সো ওই জিনিসটা নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমার যতই কষ্ট হচ্ছে না কেন আমি মারা যাবো না, তখন হয় কি আপনার ফাইট ফ্লাইট রিয়াকশনটা একটু কমে যায়। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমরা দাঁড়িয়ে থাকি একটু বসে থাকলে একটু শুবো, মানে রিল্যাক্স করা, এবং 4-4 ব্রিদিং করা। হ্যাঁ, যে 4 সেকেন্ডে পেট ফুলিয়ে লম্বা করে নিঃশ্বাস, 2 সেকেন্ড ধরে রাখবো, 4 সেকেন্ড ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিব। এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট করলেই আপনার অনেকটা প্যানিক সিমটম কমে যায়। থার্ড হচ্ছে আমার যদি কাছাকাছি পানি থাকে বা ঠান্ডা পানি থাকলে ভালো হয়, আমি জাস্ট হাতে পায়ে মুখে একটু ছিটিয়ে দেবো, যাতে করে আমার ওই মুহূর্তে প্যানিকের সিমটম কমে যায়। আর ফোর্থ হচ্ছে যদি এগুলোতেও কাজ না হয়, তখন আমরা একটা ছোট্ট মানে ওষুধ রাখতে বলি, বেশ কিছু ওষুধ আছে ছোট, যদি জাস্ট আমি জিহ্বার নিচে দিয়ে দিই 4-5 মিনিটের মধ্যে প্যানিক সিমটম কমে যায়। এটা হচ্ছে একটা প্যানিক অ্যাটাকের বলছি। তারপর প্যানিক অ্যাটাকের কারণ যদি ডিপ্রেশন হয় বা অন্য কোনো মানসিক রোগ হয়, তাহলে দীর্ঘমেয়াদী প্যানিক অ্যাটাক সারানোর জন্য আপনার ওই রোগটাকে ট্রিট করতে হবে। আমি সবসময় অনেক ওপেনলি মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, কিন্তু আমি খেয়াল করি যে আমার আশেপাশে যত ছেলে আছে কেউ তাদের মেন্টাল হেলথ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইভেন হার্ট ব্রেক নিয়েও ওপেনলি কথা বলতে চায় না, করে না, মনে করে ইট মেক্স দেম লেস অফ আ ম্যান। এই ব্যাপারে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? ছেলেরা কেন তাদের নিজেদের ফিলিং নিয়ে ডিসকাস করতে চায় না? এটা ছেলেদের শেখানো হয় ছোটবেলা থেকে, যে তুমি একটা মানে ছেলে পুরুষ মানুষ, সো তুমি নিজের ইমোশন হাইড করে রাখবা, তোমাকে ব্রেড উইনার হইতে হবে, লাইফে অনেক স্ট্রং থাকতে হবে। সো এটা ভালো যে ছেলেদেরকে শক্ত হতে বলা হচ্ছে, বাট অতিরিক্ত শক্ত হতে আসলে আমাদের মানে এটা আমাদের জন্য হেল্পফুল না জাস্ট। সো লাইক ধরেন আমাদের প্রফেট, উনি কিন্তু ওনার ছেলের মৃত্যুতে কেঁদেছে। মানে কোরআনের সবচেয়ে মানে ধৈর্যশীল মানুষ বলা হয় যে আপনার ইউসুফ আলাহ ইসলামের বাবাকে। হ্যাঁ, সো উনি কিন্তু কাঁদতে কাঁদতে, যখন ইউসুফ আলাহ ইসলাম মানে কুয়ায় পড়ে যায়, উনি কিন্তু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়, বাট তাকে বলা হয় যে মানে সাবুরুন জামিল, মানে হি হ্যাড দ্য হাইয়েস্ট লেভেল অফ পেশেন্স, আল্লাহ তাকে বলে। সো একজন হাইয়েস্ট লেভেল অফ পেশেন্সের মানুষও কিন্তু কাঁদতে কাঁদতে আমি বলবো যে অন্ধ হয়ে যায়। সো আমাদের পুরুষ মানুষদের অবশ্যই হ্যাঁ ম্যানলি থাকা উচিত, আমাদের ছিচকাদনে হওয়া উচিত না। কিন্তু যখন ধরেন আমরা লাইফে খারাপ করি, তখন আমাদের অবশ্যই কান্না না করলে ইমোশন এক্সপ্রেস করা উচিত, তা না হলে এটা আমরা প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমাদের মধ্যে তখন হার্ট অ্যাটাক, স্ট্রোক করার ঝুঁকি অনেক অনেক বেড়ে যায়। ধরেন এসএসসিতে কেউ খারাপ করেছে বা কারো ধরেন ব্রেকআপ হয়েছে, হি নিডস টু ক্রাই, হ্যাঁ, হি নিডস আ শোল্ডার। সো এটা তো আমরা অনেক সময় দেই না, আমরা তাকে বলি যে তুমি একটা ছেলে মানুষ, তুমি মানে কালকে থেকে উঠেই ক্লাসে যাও বা কাজ করা শুরু করো, তোমার এত ইমোশন দেখানোর জায়গা নাই। বাট এটা তো আসলে ঠিক না, তাকেও আসলে স্পেস দিতে হবে। আরেকটা হচ্ছে ভাইয়া যে আমাদের আসলে ছেলেদের প্রতি তো আমাদের সমাজ খুব বেশি আমি বলবো যে হেল্পফুল না। যেমন আমরা
মেয়েদের ব্যাপারে অনেক কথা বলি, উইচ ইজ গুড। আমাদের দেশে অনেক ডোমেস্টিক ভায়োলেন্স আছে বা মেয়েরা অনেক জায়গায় অবহেলিত, কিন্তু আপনি যদি ছেলেদের লাইফ চিন্তা করেন ভাইয়া, একটা 21-22 বছরের ছেলে, তার মাথায় কী থাকে যে আমাকে ভালো চাকরি করতে হবে, কারণ আমি যদি ভালো চাকরি না করি আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারবো না, হ্যাঁ, কারণ আমার শ্বশুর মাইনে নেবে না। আবার হচ্ছে কি আমি যদি বিয়ে করি আমার বিয়েতে 3-4টা প্রোগ্রাম করতে হবে, এই টাকা কোত্থেকে আসবে, হ্যাঁ, অনেক ঝামেলা আছে কিন্তু। সো একটা মেয়ে যদি চাকরি নাও করে ভাইয়া, সোসাইটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিবে যে ঠিক আছে, যদি এখন মেয়েরা চাকরি করতে চায়, কিন্তু ধরেন একটা মেয়ে চাকরি করলো না বা চাকরি পেলো না, সোসাইটি কিন্তু তাকে বলবে না যে তুমি চাকরি করছো না কেন। কিন্তু একটা ছেলেকে কিন্তু মানে বাবা মা না বললেও আশেপাশে সবাই মানে একটা পিয়ার প্রেশার দেবে যে তোমার চাকরি হচ্ছে না, বিদেশে পড়তে পারছো না। এটা একটা অমানবিক স্ট্রেস। আর ছোটবেলায় যেটা বললাম যে ছেলেরাও কিন্তু অনেক সেক্সুয়াল এবং ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হয়, যেটা তারা হাইড করে রাখে এবং যেটা মানে আমি বলবো যে অনেক ক্ষেত্রে খুবই মানে অমানবিক। বাংলাদেশি ছেলেরা কি কি কারণে ডিপ্রেশন বা মেন্টাল হেলথ থেকে সাফার করে? একটা যে বললাম যে তারা কথা বলতে চায় না, পুরো পৃথিবীতে কিন্তু আপনার সুইসাইড করে 73% হচ্ছে ছেলেরা, হ্যাঁ। সো এটার কারণ এটাই যে ছেলেরা মেন্টাল হেলথকে মানে আমি স্টিগমাটাইজ করে, তারা বলতে চায় না। যদিও বাংলাদেশের স্টাডিটা ডিফারেন্ট, বাংলাদেশে মেয়েরাই বেশি সুইসাইড করে দেখা যায় মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে স্ট্যাটিস্টিকটা ডিফারেন্ট। সেকেন্ড যেটা বললাম যে মানে ওই যে ছেলেদের প্রতি আমরা যে এক্সপেক্ট করি। থার্ড আরেকটা জিনিস কি জানেন, যেটা এটা নিয়ে যথেষ্ট কথা হয় না, অনেক মেয়েরা কিন্তু অ্যাবিউজিভ, অনেক মেয়েরা, হ্যাঁ। সো এটা নিয়ে যথেষ্ট আমাদের কথা হয় না। ইমোশনালি অ্যাবিউসিভ, ফিজিক্যালি অ্যাবিউসিভ, ইমোশনালি বেশি। ধরেন একটা অনেক মানে গার্লফ্রেন্ডরা অ্যাবিউজিভ, অনেক ওয়াইফরা অ্যাবিউজিভ, অ্যান্ড এটা আমরা যথেষ্ট কথা বলি না। এবং যেহেতু একটা ছেলে কিন্তু আপনি দেখবেন ফেসবুকে কিন্তু কোনো মেল গ্রুপ নাই যেখানে ছেলেরা এসে বলতেছে যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা আমার ওয়াইফ আমাকে পিটাচ্ছে। ছেলেরা এই ভেন্টিলেশনটা কখনো করে না, বাট গার্লস গ্রুপ আছে, আমি জানি না, হয়তো 100-200 আছে, এবার সবাই ওখানে কিন্তু মানে ইমোশন পাস করতেছে। সো ফেসবুকে এমন একটা ধারণা হয়ে গেছে যে সব মেয়েরা বোধহয় অ্যাবিউজড হচ্ছে এবং ছেলেরা বোধহয় মানে সবাই খারাপ আর কি, বা মোস্ট অফ দেম খারাপ। বাট এটা কিন্তু দুই পক্ষই। আমরা তো অ্যাটলিস্ট আমরা তো চেম্বারে দেখি, আমি এক্সাক্ট ডাটা আমার কাছে নেই, বাট আমি এটা ডেফিনেটলি 50-50 এখন, রাইট। সো ছেলেদের এই পুরো জিনিসটা কিন্তু ছেলেরা হাইড করে, যে সোসাইটিও সাপোর্ট করছে না, ছেলেরাও বলছে না। কারণ একটা ছেলে যদি বলে আমার বউ আমাকে অ্যাবিউজ করে, তখন ওকে অনেক হাসাহাসি করে, আরে তোর বউ তোকে অ্যাবিউজ করে, তুই কি, তোর তো মানে মেরুদণ্ড নাই, তখন ছেলেরা লজ্জায় বলে না। সো এই জন্য ছেলেদের অ্যাবিউজের পরিমাণ অস্বাভাবিক, যেটা সোসাইটি অ্যাবসলিউটলি স্বীকারও করে না, ছেলেরাও বলে না। ভাইয়া আমি এখন একটা এক্সাম্পল দিই। ধরেন এখন আমি সেমেস্টার ফেল করছি, আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে দিছে, এবং আমি একটা চাকরি করছিলাম, ওইটাও আই এম নট গোয়িং টু গেট। নাও আই ওয়ান্ট টু কিল মাইসেলফ। হাউ ডু আই স্টপ দিস ফ্রম হ্যাপেনিং? হ্যাভ এ পারপাস টু লিভ ভাইয়া, হ্যাঁ, অলওয়েজ হ্যাভ এ পারপাস টু লিভ। যে ধরো পারপাস অনেক রকম হতে পারে, যেমন ধরো তুমি যদি রিলিজিয়াস হও, তাহলে আমি চিন্তা করবো কি আমি জান্নাতে যাওয়ার চেষ্টা করবো, হেভেনে যাবো। সো হেভেনে যাওয়ার জন্য আমার তো কাজ আছে, আমার নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি চিন্তা করবো আমি খুব রিচ হব, রিচ করে হয় আমি হয়তো সোসাইটিকে কন্ট্রিবিউট করবো যেভাবে আল্লাহ খুশি হয়। সো দ্যাটস এ পারপাস, ঠিক আছে। পারপাস থাকলে হবে কি, তুমি লাইফে অনেক সমালোচনা নিতে পারবা, তুমি অনেক আপস অ্যান্ড ডাউনস নিতে পারবা, ব্রেকআপ, ডিভোর্স নিতে পারবা, কারণ লাইফ ইজ ভেরি ভেরি টাফ ভাইয়া। Life is unbelievably tough and we need to be unbelievably strong to cope with this life. So তুমি যদি ধরো তোমার কারো না কারো ব্রেকআপ হবে, কারো না কারো বাচ্চা অটিজমে ভুগবে, কারো না কারো চাকরি চলে যাবে, কারো না কারো ধরো ছোটো বয়সে ক্যান্সার হবে, বাবা মা মারা যাবে, কেউ অ্যাবিউজড হবে সেক্সুয়ালি। সো এইগুলো কিন্তু হবেই তোমার আমার লাইফে, কিছু না কিছু সবার ভাগ্যে পড়বে, কারো লাইফই পারফেক্ট না। বাট আমি যদি যেটা বললাম, আমার যদি পারপাস থাকে, আমি তখন অনেক বেশি নিতে পারবো, সমালোচনা, ডিভোর্স, সব কিছু আমি নিতে পারবো। আমি হয়তো কাঁদবো, আমার খারাপ লাগবে, বাট আমি 7 দিন 10 দিন পর আবার উঠে দাঁড়াতে পারবো। কিন্তু যার কোনো জীবনের লক্ষ্য নেই, সে আসলে এটা করতে পারে না। এখন কেউ যদি রিলিজিয়াস না হয়, কোনো অসুবিধা নাই, তার লাইফে অনেক পারপাস থাকতে পারে। যেমন সে চিন্তা করলো আমি এতিমদের দেখবো, আমি জীবনে 10টা এতিম পালবো, আমি হয়তো পথ শিশুদের দেখবো, হ্যাঁ, আমি হয়তো পৃথিবীতে প্রতিদিন 5000 মানুষ হাঙ্গার রিলেটেড কজে মারা যায়। আমি বাংলাদেশে তো প্রচুর মানুষ মানে না খেয়ে থাকে। ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল 2017 যে প্রতিদিন 2 কোটি মানুষ বাংলাদেশে না খেয়ে ঘুমাতে যায় এবং তাদের বেশিরভাগই শিশু। আমি চিন্তা করতে পারি আমি বড় হয়ে এমন কিছু করব যে আমি প্রতিদিন হয়তো 100টা শিশুকে খাওয়াবো, এবং আমাকে দেখে হয়তো আরও 10 জন ইনফ্লুয়েন্সড হয়ে আরও 100টা শিশুকে খাওয়াবে, রাইট। সো আমি 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 বৃদ্ধদের জন্য কিছু করতে পারি, আমি ওমেন্স রাইটস নিয়ে করতে পারি। যেখানেই সোসাইটিতে অবহেলা আছে, কষ্ট আছে, সেটা আমার লাইফের একটা পারপাস হতে পারে। তখন আমি যদি ভালো চাকরি করে রিচ হই, আমার শুধু এটা চিন্তা থাকবে না যে আমার বউর সাথে আমার সম্পর্ক কী, আমার বাচ্চারা কই যাইতেছে, আমার একটা গ্রেটার পারপাস আছে। সেটা আমি যখন ফোকাস করব, আমার যে কোনো জিনিস আমার মানে আমি ওভারকাম করতে আমার জন্য ভালো হবে। আর যার পারপাস নাই,
তার খুব কষ্ট হবে। সো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে কি, যার পারপাস নাই পারপাস ঠিক করতে হবে ভাইয়া। আর যদি এটা খুব বেশি হয়ে যায় তখন অবশ্যই একটু থেরাপি সিক করা উচিত। কারণ তুমি যদি অ্যাটলিস্ট গিয়ে বলো বা অল্প কিছু ওষুধ খাও, তোমার ওই সময় গ্রিফটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সো সুইসাইড ফাইট করার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজে একটা পারপাস বের করা। অ্যাবসলিউটলি। সে একজন যে নিজেকে মেরে ফেলতে চায়, সে পারপাস খুঁজতেছে, ওয়্যার ডু দে স্টার্ট? দে টক টু দেয়ার সেলফ যে আমি কি আমার পারপাস বুঝি কি না। সো নিজেকে জিজ্ঞেস করা যে আমার কাছে যদি এখন 10 কোটি টাকা থাকতো আমি কি করতাম, তখন তার মধ্যে অনেক ভালো ভালো চিন্তা আসবে। তখন সে বুঝবে যে আমার ইনক্লাইনেশনটা কোন দিকে। হ্যাঁ, সে চিন্তা করবে আমি আমার মৃত্যুর সময় আমি কি চাই যেটা মানুষ আমার সম্পর্কে বলুক, তখন সে একটা আইডিয়া পাবে। তার যদি কোনো সেলফ অ্যাওয়ারনেস না থাকে, তার বাবা মাকে সে জিজ্ঞেস করুক। ইউজুয়ালি বাবা মারা আমাদেরকে ভালো জানে, তারা হয়তো বলে দিবে। বা তোমার ছোটোবেলা একটা স্কুল টিচারকে জিজ্ঞেস করো যে তোমাকে অসম্ভব আদর করতো, যে স্যার আমি আসলে কোন জায়গায় মানে স্পেশালাইজড, আমি কী করলে জীবনে ভালো করব। একদম কাউকে না পেলে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে জিজ্ঞেস করুন, তার সাথে মিলে আপনি একটা পারপাস ঠিক করুন। কিন্তু ইউজুয়ালি এটা সাইকিয়াট্রিস্ট পর্যন্ত যাওয়া লাগে না। আরেকটা জিনিস আমি বলবো যে অলওয়েজ গ্রেটফুল থাকা লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে টু বি গ্রেটফুল রিগার্ডলেস আর কি। যে ধরুন আপনার ছোটোবেলায় আপনার বাবা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আপনার মা আপনাকে ভালোবেসেছে। সো আমরা মাকে ফোকাস করি। আমি জানি এটা কষ্ট বাবাকে ফোকাস করা, কিন্তু দিন শেষে আমার মা তো আমাকে ভালোবাসে এবং আমার কোনো অপশন নাই মাকে আঁকড়ে ধরে ছাড়া অন্য কিছু করার। কারণ আমার লাইফ একটা, আমি সারা জীবন ভিকটিম প্লে করে কি করব? আমি বাবার উপর মানে আফসোস করে কি করব? এখন অনেকেরই বাবা খারাপ, অনেকের বাবা তাকে রেইপও করে। আমি 17টা মেয়ে দেখে যার বাবা তাকে রেইপ করে, এবং অনেক বাবা মা আনবিলিভেবলি টক্সিক। হ্যাঁ, হয়তো বাবা মা দুজনেই বুঝেন, হয়তো আমার বড় বোনটা আমাকে বুঝেছে, হয়তো বড় বোন বুঝেনি, আমার গার্লফ্রেন্ড আমাকে বুঝেছে, হয়তো আমার কোনো একটা কাজিন বুঝেছে। আপনি লাইফে কাউকে না কাউকে অবশ্যই পাবেন যে আপনাকে অসম্ভব ভালোবাসে বা আপনাকে আপনার পাশে থেকেছে। আপনি তাকেই ফোকাস করেন, কারণ হোয়াট এভার উই ফোকাস গ্রোজ। আমি যদি পজিটিভিটিতে ফোকাস করি, গ্র্যাটিটিউডে ফোকাস করি, আমি লাইফে ভালো থাকবো। এবং আমি যদি নেগেটিভিটিতে ফোকাস করি, যেটা আমাদের সবার জীবনে আছে, আমার লাইফটা ভালো থাকবে না। আমি ভিকটিম প্লে করব, এবং সত্যি কথা আমি যদি ভিকটিম প্লে করি, এটা আমি হেরে যাচ্ছি। মানে আমার জীবন আমি ছাড়া কেউ দেখতে পারবে না। সো বি গ্রেটফুল রিগার্ডলেস। গ্রেটফুলনেস ইজ দ্য অ্যান্টিডট টু ডিপ্রেশন। আমি যদি গ্রেটফুল থাকতে পারি, আমি অলওয়েজ গ্রেটফুলনেসে ফোকাস করি, আমার ডিপ্রেশন হওয়ার চান্সেস অনেক কম। অবশ্যই। আজকে শেষ প্রশ্ন হলো সামথিং উইচ আমরা একটু কম টাচ করেছি আই থিঙ্ক আজকে, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া ইউজেজ আর ডিপ্রেশনের মধ্যে সম্পর্কটা আসলে কি? সম্পর্কটা অনেক স্ট্রং, বাট আমি এটা বলবো না যে সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, এমনকি বাচ্চারাও করছে। ইটস অল অ্যাবাউট, ধরেন একটা মা যখন আমাকে বলে যে আমি কি বাচ্চাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে দিব, আমি তাকে কখনো বলি না যে আপনি দিবেন না, কারণ আপনি না দিলেও আপনার বাচ্চার ফ্রেন্ডরা করছে, কাজিনরা করছে, সে তো এক্সপোজড হবেই। আমি যেটা বলি, আপনি বাচ্চার সেলফ এস্টিমটা ইমপ্রুভ করে তারপর আপনি ইউজ করতে দেন। বাচ্চা যেন ওইখানে গিয়ে নিজের সাথে নিজে কম্পেয়ার না করে, সেজন্য আরেকটা সুন্দর ছেলে বা সুন্দর মেয়েকে দেখে সে নিজেকে ছোট মনে না করে, সেজন্য আরেকটা রিচ পিপলকে না দেখে মনে না করে যে আমার আব্বা আম্মা তো গরিব, রাইট? সো সেলফ এস্টিম ঠিক করেন আপনি, সেলফ এস্টিম একদম আর্লি এজ থেকে ঠিক করে তারপর আপনি বাচ্চাকে পৃথিবীতে ছেড়ে দেন, সে ইনশাল্লাহ মানে চলতে পারবে। কিন্তু সেলফ এস্টিম একটা মানুষের দুর্বল, এবং আমি তাকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে দিচ্ছি, এটা কিন্তু 40 বছর বয়সের খারাপ, খুবই ডিস্ট্রাকটিভ। কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই তার হ্যাপিনেসটা দেখায়, মিথ্যা কথা বলে, এবং ওর পিছে লাগে, ও এর পিছে লাগে। সো এটা খুব বাজে একটা মানে আমি বলবো যে ইনফ্লুয়েন্স। যেমন আমি ওই যে গার্লস গ্রুপের কথা বলছিলাম, তেমন ওইখানে কি হয় আমি যেটা দেখেছি, যে একটা বা দুইটা মেয়ে এসে বলবে যে আমার পরিবারে এই সমস্যা হয়েছে, এবং হাজব্যান্ড এরকম করেছে, শাশুড়ি এরকম করেছে, উইচ মে অর মে নট বি ট্রু, প্রথম কথা, কারণ আমরা দুই পক্ষের কথা শুনি নাই। তখন হবে কি, এটা যখন কন্টিনিউয়াসলি আপনি এরকম 100-200 কন্টেন্ট দেখবেন, আপনার সোসাইটির সম্বন্ধে পারসেপশনটা কী হবে, যে সব মাদার ইন ল খারাপ এবং মানে ম্যাক্সিমাম হাজব্যান্ড হচ্ছে খারাপ, বাট উইচ ইজ নট ট্রু। আসলে আমরা যদি আশেপাশে দেখি, আমাদের বাবা চাচা বা ভাইদেরকে কয়জন, হয়তো 20 জনের মধ্যে 2 জন টক্সিক বা 3 জন টক্সিক, আমরা তো 17 জনকেই মানে ডিসকার্ড করছি। সো সোশ্যাল মিডিয়া এই বায়াসনেসটা তৈরি করে। আমি যদি সবসময় নেগেটিভ জিনিসে ফোকাস করি, আমার কাছে সবাইকেই খারাপ মনে হবে। এবং এই জন্য দেখবেন যে সোশ্যাল মিডিয়া যারা বেশি ইউজ করে, তারা ইমোশনালি আনস্টেবল থাকে, ইমোশনালি নাম থাকে। এবং আমি এই জন্যই যে টক্সিক ইয়ের কথা বলেছি, যে সারা জীবন সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, আমার কাছে এটাকে একটা বড় রেড ফ্ল্যাগ মনে হয়, কারণ এই পুরা স্ট্রেসটা আপনার উপর আসবে। কারেক্ট। একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসাবে আপনাকে কোন জিনিসের সবচেয়ে বেশি ভয় দেখায় ফিউচার নিয়ে? আমাদের লাইফের পারপাস কমে যাচ্ছে, আমার কাছে মনে হয় পারপাস কমে যাচ্ছে, 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, আমরা আনগ্রেটফুল হয়ে যাচ্ছি সবার প্রতি। আমরা
বাবা মা বলেন, ফ্রেন্ডস বলেন, আমরা টলারেট করতে চাচ্ছি না। একটু ভুল বোঝাবুঝি হলে আমরা তাদেরকে লাইফ থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। সেকেন্ড, এটা আমার কাছে মনে হয়। থার্ড, আমার কাছে মনে হয় যে ওভারঅল আমরা অ্যাজ এ নেশন আমরা রিলিজিয়ানকে অনেক ছেড়ে দিচ্ছি। এটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়। আমি বলছি না যে যারা রিলিজিয়াস তারা সবাই ভালো আছে, অবশ্যই না। রিলিজিয়ন এক ধরনের পারপাস নিয়ে আসে। হ্যাঁ, রিলিজিয়ন এক ধরনের পারপাস নিয়ে আসে। রিলিজিয়ন আপনার শিকড়টাকে শক্ত করে এবং গড কনসিয়াসনেস আপনাকে অনেক জায়গায় ভালো রাখবে। কারণ আপনি চিন্তা করেন ভাইয়া, যে ধরেন ফিলিস্তিনের মানুষ, আমি ফিলিস্তিনে জন্মগ্রহণ করতে পারতাম, আমরা আসলে কী দিয়ে আমাদের ট্রমা হিল করব, মানে গড ছাড়া? যে গড নিশ্চয়ই ভালো কিছু রেখেছে। একটা মানুষ যে ধরেন বস্তিতে জন্মগ্রহণ করছে, যে ধরেন ছোটোবেলায় 5 বার সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, যার বাবা হয়তো রিক্সা চালায় এবং দিনে একবেলা হয়তো ঠিকমতো খেতে পারেন, তাকে আপনি আসলে কী দিয়ে মোটিভেট করবেন যে তোমার জীবনে কি আছে? তার জীবনে কিচ্ছু নাই। হ্যাঁ, সো গড কনসিয়াসনেস ছাড়া মানে কিছু কিছু মানুষের জীবনে আসলে আপনি কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারবেন না। যে মেয়েটা বাবার হাতে রেপড হয়েছে, তাকে আপনি আসলে কি বলে দিন শেষে মোটিভেট করবেন? তাকে আপনি কেমনে বলবেন যে পৃথিবীটা সুন্দর? খুব কঠিন কিন্তু বলা। সো আমাদের মধ্যে যদি রিলিজিয়াস প্র্যাকটিসটা থাকে, আমি নামাজ রোজার কথা বলছি না, গড কনসিয়াসনেস আর কি। হ্যাঁ, কারণ আপনি তো বুঝেন নামাজ রোজা পড়া বহু মানুষই আছে যারা ভালো না, কিন্তু ডিপ সেন্সে যদি আমি মনে করি যে গড কনসিয়াসনেস থাকে, অ্যাজ এ সোসাইটি আমরা মানে ভালো থাকবো। এবং এটা হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চও বলে, এটা এমন না যে আমি বলছি বা কোনো হুজুর মাওলানা বলছে, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চও বলছে যে কোনো রিলিজিয়াস মানে ইনক্লাইনেশন মানুষকে মেন্টালি ভালো রাখে। সো 3টা জিনিস: পারপাস থাকা, গ্রেটফুল থাকা, আর হচ্ছে গিয়ে গড কনসিয়াসনেস থাকা মানুষকে আমার কাছে মনে হয় মেন্টালি অনেক স্টেবল রাখবে। ভাইয়া, আমরা এই শোটা 10টা এপিসোড শ্যুট করছি, বাট এই এপিসোডটা আমার সবচেয়ে ফেভারিট। আমি সবচেয়ে বেশি শিখতে পারছি এবং আই হোপ যারা এই এপিসোডটা আর সিইং রাইট নাও, দে আর বিং এবল টু লার্ন আ লট অ্যাজ ওয়েল। আমি খুবই গ্রেটফুল যে আপনি আসছেন, অ্যান্ড আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনো এত শেয়ার করি না। আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ রিসিভড ইট সো ওয়েল, অ্যান্ড সো ওভারঅল অ্যামেজিং এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ধন্যবাদ সামির, একটা হচ্ছে আমাকে ইনভাইট করার জন্য, সেকেন্ড হচ্ছে তুমি তো যথেষ্ট পরিচিত একজন মানুষ, তারপরে তুমি নিজের স্টোরিটা এত কমফোর্টেবলি শেয়ার করেছো। এটা ইটসেলফ অনেকের জন্য আমি বলবো আইস ব্রেকিং হবে। অনেকে নিজের কথা শেয়ার করতে চাবে, এতে কোনো লজ্জা নেই। আমাদের সবার জীবনেই হয়তো ব্রেকআপ বা ডিভোর্স বা কষ্ট আছে, এগুলো যদি আমরা বলি আমরা ছোট হয়ে যাই না। কারেক্ট, অ্যাবসলিউটলি। এবং লাস্ট ইজ আমাদের ক্লোদিং পার্টনার থেকে ছোট্ট একটা গিফট, ম্যাট কফি। আই এম শিওর ইউ নো ম্যাট কফি ভেরি ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. And that was it, another episode. Thank you so much.